শুভ সন্ধ্যা। শরতের এই স্নিগ্ধ সন্ধ্যায় সকলকে স্বাগত। আমরা আজ খুলনা প্রিয় কবিতারা খুলনা সাহিত্য পরিষদ থেকে আপনাদের জন্য উপস্থিত হয়েছি। গান কবিতা আমরা মেতে থাকবো অনেকক্ষণ। আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে আহ, আপনাদের ধরে রাখার জন্য আমাদের পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গ দিবেন। আমরা আপনাদের আশা করছি আপনাদের সন্তুষ্ট করতে পারবো। আমাদের মাঝে আজকে আছেন আহ আচ্ছা, আমরা মুকেশকে নিয়ে নেই। আমাদের মাঝে আজকে আছেন মল্লিক রবিউল ইসলাম। তিনি খুলনা থেকে যুক্ত হয়েছেন। তিনি কবি, অনেক আগে থেকেই লিখছেন। আমরা তার কাছ থেকে শুনবো তার পিছনের কাহিনী, কবিতা লেখার কাহিনী, কবে থেকে লিখছেন। আমরা আজকে আড্ডায় জমে থাকবো পুরো সময়টা জুড়ে। আমাদের সাথে আছেন পল্লী মণ্ডল। তিনি খুলনা থেকে যুক্ত হয়েছেন। তিনি আবৃত্তিকার। তার কাছ থেকে আমরা আজকে সুন্দর সুন্দর আবৃত্তি শুনবো। সে আবৃত্তি দিয়ে আপনাদের মুগ্ধ মুগ্ধ করে রাখবে। আমাদের সাথে আছে মুকেশ, আমার বন্ধু। সে আমাদের কিছু গান শোনাবে আজকে। আশা করছি আজকের সময়টা আমাদের খুবই ভালো যাবে, আড্ডাটা খুবই জমে উঠবে। আমরা আসলে এখানে আড্ডা দিতে এসেছি, আমরা ফর্মালি কোনো অনুষ্ঠান করতে আসিনি। আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা আপনাদের কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা শেয়ার করবেন আমাদের সাথে। তাহলে আমরা শুনে আসি। প্রথমেই যাচ্ছি আমরা মল্লিক রবিউল ইসলামের কাছে। কাকা। সবাইকে শুভ সন্ধ্যা। আশা কাকা। করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে কাকা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো, না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আহ প্রিয় কবিতারা গ্রুপ, কবি কণ্ঠে কবিতা পাঠ, 11তম আসর আজকে আমাদের। আমাদের গ্রুপের একটা স্পেশালিটি এটা, যে আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ করি। কবিতা কণ্ঠে কবিতা পাঠ হয় আমাদের অনুষ্ঠানে। এটা নিয়ে তোমার কিছু মন্তব্য শুন। বস্তুত আমি এই গ্রুপের সাথে অ্যাড হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। আর সবচেয়ে বড় বিষয় যে এখানে আমাদের এপার বাংলা ওপার বাংলার আহ, আধুনিক যে কবিরা আছে, কবিদের সমন্বয়ে যে একটা সংগঠন, একটা গ্রুপ তৈরি হয়েছে। এখানে একে অপরকে চেনা, নিজের ভাব, আহ, নিজের ঐতিহ্যকে অন্য দেশের যে লেখকরা আছে তাদের সাথে ভাগাভাগি করতে পেরে একটা উৎফুল্ল প্রভাব ভিতরে আসে আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা স্থানীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে যে লেখাগুলা মোটামুটি আমাদের সামনে আসে, এগুলা আমরা যেমন দেখতে পাচ্ছি, সাথে সাথে এই গ্রুপের বদলতে আমরা কি করতে পারছি যে একজন লেখকের সাথে আরেকজন লেখকের যে সম্পর্ক, সামনাসামনি যে আলাপন, এটা সত্যিই একটা মহতী উদ্যোগ। তো এই গ্রুপের সৃষ্টিকারী যারা অ্যাডমিন আছেন, অথরাইজ আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো মুকেশ দা কেমন আছেন? উৎপল অভিকে লাইনে পাওয়া যাচ্ছে না। পল্লীদি শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। উম আর ক্যামেরা বন্ধ, এজন্য। উৎপল অভি সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়েছে তার। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আবার কতক্ষণে আসবে বুঝতে পারতেছি না। না, হ্যাঁ উনি হ্যাঁ কাকা, লাইনে এসছে আছেন এসছে কিন্তু। এসছে। সরি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। আমরা আমরা পল্লী মণ্ডলের কাছে তাহলে শুনি, আপনার কেমন লাগছে? আপনি আগেও এসেছেন আমাদের গ্রুপে অনুষ্ঠানে।
আজকে আবার আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তো কেমন লাগছে আপনার? খুবই ভালো। আসলে প্রিয় কবিতারা গ্রুপটা অসাধারণ একটা গ্রুপ। আমি নতুন যুক্ত হয়েছি এই গ্রুপে। কিন্তু এপার বাংলা ওপার বাংলা দু বাংলার এত গুণী মানুষ একসাথে, সাহিত্য প্রেমী মানুষ, তাদের সাথে যোগাযোগ করাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। আমি খুবই ছোট, বয়সে ছোট, গুণ তো নেই সেভাবে। তো সকলের সাথে এই যে আলাপ পরিচয়, ওঠা বসা, এই যে ব্যাপারটা খুবই অসাধারণ একটা অনুভূতি। আর লকডাউনের ভিতরে আমরা যে এভাবে সংযুক্ত হতে পেরেছি, এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং প্রিয় কবিতারা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আচ্ছা, আপনাদেরও ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ আপনারা এসেছেন, আমাদের অনুষ্ঠানটাকে অলংকৃত করেছেন। আমাদের গ্রুপে আপনাদের পেয়েছি, আপনাদের মতো আবৃত্তিকার এবং কবি পেয়েছি, আমরাও ধন্য। তাহলে আমার বন্ধু কোথায়? আচ্ছা, তাহলে শুরুতে আমরা আঙ্কেল একটা কবিতা শুনে আসি। আঙ্কেল। হ্যাঁ, ধন্যবাদ পল্লবী, আচ্ছা। ধন্যবাদ। আসলে উম, এই যে কবিতা কণ্ঠে, মানে কবির কণ্ঠে কবিতা পাঠ, এটা একটা অনুভূতি অন্যরকম। একটা একটা সময় ছিল, যে লেখার একটা স্পৃহা ছিল। এই জীবনের কশাঘাত, তারপর বাস্তবতা, এসবগুলোর সাথে যুদ্ধ করতে করতে এই লেখার শক্তিগুলো একসময় হারিয়ে ফেলেছিলাম। তো প্রিয় কবিতারা এই গ্রুপটা দেখার পরে মানে নিজের ভিতরে যেন সুপ্ত সেই বাসনা, সেটা যেন আবার একবার প্রকাশ পেল। আমি দেখলাম যে এখানে অ্যাডমিনে আমার কাকা আছে, তখন মানে আরো অনুপ্রাণিত হলাম। তো এই এই সঙ্গত কারণেই কিছু লেখা একটা সময় ছিল। সেই আমার বেশিরভাগ লেখাগুলোই আসলে স্মৃতিচারণমূলক। তো আমি প্রথমে আহ, আমার ছেলেবেলার স্মৃতি বিজড়িত একটা নদ আছে, মাইকেল মধুসূদনও লিখেছিলেন। আহ, সে নদকে কেন্দ্র করে আমার ছোট্ট কিছু অনুভূতি, যে অনুভূতিগুলো আমার ভিতর ছিল, এমন একটা লেখা আমি আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আহ একটি নদের দীর্ঘশ্বাস শিরোনামে। এক বুক জল নিয়ে বহমান, স্রোতস্বিনী সে নদ কপোতাক্ষ। এ তো সেদিন, সে আমার ছোট্টবেলার খেলার সাথে। চন্দ্র সূর্যের খেলায় তার বুকেও চলতো খেলা জলকে নিয়ে। দুকুল জুড়ে ছলাৎ ছলাৎ ঢেউ, পালতোলা নৌকাগুলি বইতো অবিরাম। মাঝে মনের সুখে গাইতো মুর্শিদি গান। আমি আর কপোতাক্ষ যেন একই বৃন্তে, শুধুই দুটি ফুল। নদের হ্যাঁ বায়ে কাকা। জ- হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নদের বায়ে জমতো সাঁতারুর ঢল, তৃষ্ণা মেটাতে পানতাম নদের জল। বৈশাখী ঝড়ো বাতাসে হঠাৎ শীতল আবেশে গম্ভীর নদের জল। কাল বৈশাখী ঝড়ে নদের বুক উত্তাল। জল ছেড়েছি, পার ছেড়েছি, উত্তর ঢেউর ভয়। মাঝিরা করেছে নোঙ্গর তীরে, জেলেরা ফিরেছে ঘর। ভেঙেছে নদের পাড়, গ্রীষ্মের খেলা শেষে ভরা বরষায়। বন্ধু আমার শান্ত বড়ই, বটে টইটম্বুর। জেলের জালে মসলি রাত দুপুর, দুপুল জোড়ে সবুজ বাবলা সারি সারি। দক্ষিণা মৃদু সমীরণে শন শন শব্দ, মন যেন মাতোয়ারি। গধূলি বিকেলে সূর্য ডোবার প্রতিচ্ছবি, মন যে বড্ড ব্যাকুল পাড়া। রূপালী চাঁদের কিরণ করছে বারণ, ছাড়তে মরণ জলের পীড়ন। শীতল আবরণ করছে ভীষণ মন। নদীর বুকে চোরাবালি বাঁধছে ঘাটি, ঢেউ ভুলে কান্না চল। আজ কপোতাক্ষের বুকে ধুধু আলোচন, দুকুল মুছে একাকার। সরস্বতী স্রোতস্বিনী নদের বুকে জলকলি নেই আর, সবুজ ঘাসের চরাচর শুধু রেখা পড়ে আছে তার।
কিশোর বেলার বন্ধু প্রতি মৃত্যু যে তার শোকের কারণ, নয়নে জল ভারী, মানুষ দায়ী, আমার প্রতি ভীষণ যে তার আড়ি, গেছে আমায় ছাড়ি, বন্ধু তোমায় ছাড়তে বারণ, ছাড়তে মরণ, জলের পীড়ন, পড়ছে ভীষণ মন। সরি, ধন্যবাদ কাকা। কবিতাটা শুনে আমি সেই আসলে সেই স্মৃতিতে হারিয়ে যাচ্ছিলাম। আসলে স্মৃতিচারণমূলক, আমাকেও সেই ছোটবেলার স্মৃতিগুলো, সেই গ্রামের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। অনেক সুন্দর, অনেক সুন্দর, মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা, আমাদের সাথে এখন অনেকেই যুক্ত আছেন, আমরা কিছু কমেন্টও পেয়েছি। কমেন্ট গুলো পড়ে আসি, তারা সঙ্গ দিবে বলেই তো আমরা এতক্ষণ থাকতে পারবো। বৃষ্টি ঝরা বিপ্লব, আমার বন্ধু শুরুতেই তার কমেন্ট: শুভ সন্ধ্যা, শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ বৃষ্টি। এরপরে সুকান্ত বিশ্বাস, কংগ্রাচুলেশন সবাইকে। আর আবারও বলেছে যে আজ অনেক মজা হবে। পর ওয়াহিদ তানিম বলেছেন লাভিং গাইস, আমার বন্ধু। শিবু শক্তিবান, অনেক অনেক শুভকামনা প্রিয় আবিষ্কার পল্লী। পল্লী আপনাকে বলেছে। আবারও বলেছে সবার জন্য শুভকামনা। সুকান্ত বিশ্বাস, দিদি ধন্যবাদ, নীল শাড়ি পরিধান করার জন্য খুব ভালো লাগছে, হাসি খুশি থাকবে। হ্যাঁ, আসলেই খুবই ভালো লাগছে। আহ এরপর আছে জাহিদুল ইসলাম জাহিদ, সবাইকে জোশ লাগছে। যে আলম, যে আলম আমাদের সভাকবি, সন্ধ্যার এই সন্ধিক্ষণে উপস্থিত আয়োজনে সকলকে অভিনন্দন। এগিয়ে যাক আবৃত্তি গান, ভরিয়ে দিক সকলের প্রাণ, সুদৃঢ় হোক প্রিয় কবি তারার বন্ধন। ধন্যবাদ আপনাকে, অবশ্যই সুদৃঢ় হবে। আপনারা আছেন, আপনার মতো কবি আছে, সবাই আছে আমাদের সাথে, সুদৃঢ় হবে প্রিয় কবি তারার বন্ধন। আচ্ছা, আমাদের জাহিদুল সাথে কি ইসলাম, মিঠুন দা আসবে? না মিঠুন দা থাকবে না, আজকে থাকবে না। মিঠুন দা ব্যস্ত, থাকতে পারবে। আচ্ছা, সকলকে ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আর মিঠুন দার কথা যেহেতু আসলো, মিঠুন দাকে আসলে সবসময় মিস করি অনুষ্ঠানে। মিঠুন দার সাথে অনেকদিন লাইভে আসা হয় না। মিঠুন দা সার্বিক তত্ত্বাবধানে আছেন, ছিলেন, যে ব্যস্ততার কারণে তিনি থাকতে পারেন না সব সময়। মিঠুন দা, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমরা পল্লীর কাছে যাই। পল্লী, হ্যাঁ, আমরা আমরা শুরুতে কোনটা শুনছি, কোন কবিতাটি শুনছি আমরা? আমি শুরু করছি সুবোধ সরকারের একটা কবিতা দিয়ে। সুবোধ সরকারের আহ, বেশিরভাগ লেখাই আমার বেশি আবৃত্তি করা হয়, কারণ সুবোধ সরকারের লেখাগুলো এত স্পষ্ট কথা এবং সত্যি কথা সহজভাবে মানে সে এত সুন্দরভাবে বলে, আমার ওনাকে খুবই ভালো লাগে। রূপমকে একটি চাকরি দিন কবিতাটা আমি প্রথমে আবৃত্তি করতে যাচ্ছি। আচ্ছা, আঙ্কেল মাইকটা একটু মিউট করে রাখ। আবৃত্তি করছি কবি সুবোধ সরকারের কবিতা রূপমকে একটি চাকরি দিন। রূপমকে একটি চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সেও আর কিছু মাস থাকবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যাদের থাকে তাদের যেহেতু দেখা যায় না, তাই তারা দুর্গেও। রূপম বাবু ফোন তুললেন। তমাল বাবু আমাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়লো উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটি চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা, কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়, গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি,
সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয়, অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনার এমএ পাশ পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। কথাটা বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে চলল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে এই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য বলছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলছে রূপমকে একটি চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, এমএ পাস, বাবা নেই। বাদিকের গালে একটা কাটা দাগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক সুন্দর কবিতা। আমি এনার কবিতা আরো কয়েকটা শুনেছি। কবিতা আবৃত্তি শুনেছি, পড়া হয়নি। কয়েকটা কবিতা শুনেছি, অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগলো। অনেক মানে খুবই বাস্তবতা উঠে হ্যাঁ, এসছে কবিতার ভিতর। আচ্ছা, আমরা একটু মুকেশের কাছে যাব। মুকেশ, মুকেশ, এরপর মুকেশদার স্ট্রিমিংটা সমস্যা হচ্ছে, নেটের ডিস্টার্ব আছে মনে হয়। নেটওয়ার্কটা সমস্যা করছে। আচ্ছা, আমাদের মাঝে আরো কিছু কমেন্ট এসেছে, আমরা একটু পড়ে আসি। মিনময়ী ওয়াইদ তানিম বলেছে, উৎপল তোর একটা আবৃত্তি শুনতে চাই। হ্যাঁ, আমি তো আবৃত্তি পারি না, আমি কয়েকটা কবিতা পাঠ করব আজকে, যেহেতু আমরা খুলনা জেলা নিয়ে এসেছি, আমরা চারজনই খুলনা জেলার প্রতিনিধিত্ব করছি। আহ তো অবশ্যই আহ আমিও একটি কবিতা পড়বো, অবশ্যই একটি না কয়েকটি পড়বো। তারপর আহ মিনময়ী প্রেয়সী বলেছেন সবাইকে ভালোবাসা। জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন পড়াশোনা করে কি লাভ তাহলে? হ্যাঁ, পড়াশোনা করে লাভ তো আছেই। পড়াশোনার পাশাপাশি কবিতা, গান এগুলো তো থাকতেই হবে। ভালো থাকতে হবে আমাদের, অন্যদেরও ভালো রাখতে হবে। আহ নেহান লিমন বেশ চমৎকার আবৃত্তি। বৃষ্টি বৃষ্টি বলেছে আবৃত্তি সব সুন্দর লাগছে শুনতে, দুজনই ভালো আবৃত্তি করেছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আমরা আরেকটি কবিতা শুনে আসি। আমার কাছ থেকে শুনতে হবে আবার? আমার তো মনে হুম। হচ্ছে না পল্লীদির কাছ থেকে আবার শুনি। না না, অবশ্যই শুনবো। নন স্টপ হলেই ভালো হয়, এত সুন্দর আবৃত্তি। না না, অবশ্যই শুনবো। আমরা তবে একটা কবিতা শুনে আসি, তারপরে আবার আমরা পল্লীর কাছে যাব। আমরা পুরো সময় জুড়ে আমরা আছি তিনজন, চারজন আছি, আমরাই ঘুরে ফিরে একটা কবিতা শুনে আসি। বস্তুত বস্তুত কবিতা কবিতা আসলে আমাদের জীবনের প্রতিচ্ছবি। এখানে আমরা মানুষের জীবনের চলার পথে যেগুলাকে দেখতে পাই, তো বড় বড় কবিরা তাদের বড় বড় ভাষায়, গম্ভীর ভাষায় লিখে গেছে। আর আমাদের ছোট্ট মস্তিষ্কে যতটুকু বিধে আর কি, ঠিক সেভাবে লেখার চেষ্টা করি। এটা যে যেভাবে বোধগম্যে নেয়। তো আমরা যে রুকুমের একটি চাকরি চাই, অসাধারণ। মানে আমার মনে হচ্ছিল যেন আহ আমার কথাটাই বলতেছে, কেউ যেন আমার কথাটাই বলতেছে। যদিও এই চাকরি জীবনে আহ, যাওয়া এইসব বিষয়গুলোতে আমার ইয়ার আর কি ডান পিঠে পনার কারণেই চাকরি জীবনে নেই, ব্যবসায়িক জীবনে চলে গেছি। তো এইসব বিষয়টা, এটা যেন কেমন মানে মনের ভিতরে একটা দোলাচল সৃষ্টি করে ফেলছে। তো আমি আসলে আমাদের সমাজের আরো একটা, এখানে যে কথাগুলো একটু আগে যে আবৃত্তিটা হলো,
পল্লীদি যে আবৃত্তিটা করলো, বস্তুত আহ, আমার লেখাটা যদি পল্লীদি আবৃত্তি করতেন, আমি তো পাঠ করব, আমার তো আবৃত্তি না, উনি আবৃত্তি করলে অনেক সুন্দরই লাগতো। আমার মনে হয় কাকা তুমি আমার এই কবিতাটা পড়েছো, মধ্যবিত্ত। হ্যাঁ হ্যাঁ, পড়েছি কাকা। একটু একটু হ্যাঁ। আমরা একটু মুকেশের কাছে যাই, আমরা একটু কাকা ইন্টারাপ্ট করি। মুকেশ, ওকে। ওর আবার 10টায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আবার 10টায় হয়তো ওকে চলে যেতে হতে পারে। আমরা একটু মুকেশের গান শুনে আসি, তারপর আমরা আবার কবিতায় যাবো। মুকেশ, আনমিউট কর, মাইকটা আনমিউট করতে হবে। মুকেশ, মুকেশ, মাইকের যে আইকনটা আছে ওটাতে একটু ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস মুকেশ? মুকেশ, শোনা যাচ্ছে আমার কথা? সমস্যা হুম, বুঝি নাই, শুনতে পাচ্ছিস? বেশি হচ্ছে আজকে। ও আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা করছে। আমরা গান শুনতে পারবো? তাহলে কথা না বলে সোজাসুজি গানে চলে যায়। আচ্ছা, আবার ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, তাহলে কবিতা শুনে ফেলি। আনমিউট করে নে আঙ্কেল, আনমিউট করতে হবে। আহ, মুকেশ দা আসলে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করতেছে, কারণ ওনাকে আমরা হ্যাঁ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। একটু কবিতার মাঝে একটু গান হলেও সময়টা বেশ কাটতো ভালো। হুম, তো যে কথা বলছিলাম আর কি, আহ, পল্লীদির কবিতার পরেই আমি যে কবিতাটা পাঠ করতে যাচ্ছি সেটা হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা আমি বেকার, আচ্ছা, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা। আচ্ছা মুকেশ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছিস? আচ্ছা উৎপল, তুই যেন লাইটের কিছু একটা। হ্যাঁ আচ্ছা, আমার কথা যদি শোনা যায় তাহলে তুই গান হ্যাঁ শুরু হ্যাঁ কর। হ্যাঁ। আমরা গানটা শুরু করি। শুরু কর, শুরু কর। কারণ কথা বললে যেহেতু পাওয়া যাচ্ছে না লাইন, আঙ্কেল আমরা গান শুনে আসি, গান শুনে আসি। গানটা শুরু কর। আচ্ছা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, কাশফুল কেন ফোটে না, ছুঁয়ে ছুঁয়ে যায়। ডিসকানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে। আহ আঙ্কেল, তাহলে আমরা এবার শুনি কবিতাটা। ও আসলে আবার ওকে অ্যাড করে নিব। মধ্যবিত্ত, মধ্যবিত্ত কবিতাটা আমি পড়েছি, মানে আশা করছি সবার খুবই ভালো লাগবে। খুবই টাচি একটা কবিতা। আহ, আমার কবিতাটার শিরোনাম মধ্যবিত্ত। শুরু করি। আমি বেকার, মধ্যবিত্ত, কেবল মধ্যমতাই আমাকে মানায়। খিদের যন্ত্রণা আমাকে দুর্গন্ধযুক্ত যুক্ত মোটা সিদ্ধ চালের দুমোটা ভাত আর আলু ভর্তা আর অ্যাঙ্করের ডাল অথবা ফুড পারেটের অস্বাস্থ্যকর বাসি খাবার
কিংবা পেট পুরে জল খেয়ে মেটাতে হয়। পকেটে পয়সা নেই তাই দূরের পথ ব্যায়ামের নামাই বাড়ি দিতে হয়। মানিব্যাগটা লজ্জায় বের করতে পারবো না ভেবে ভুলের ছলে বাড়িতেই রেখে আসা। আমার কালো বুটের উপরটা কুচকুচে কালো, গলাটা ফুটো, যাই যাই রাবারের পটি আর নাইলনের সুতোর কারুকাজে ঢাকা। ফুল শার্টটা হাতা আর কলার ছেড়ে যাওয়ায় আজ সেটা হাফাতাতেই হয়েছিল পদ্মা। আর কলারের রঙিন পটি, তবু সেটা ইস্ত্রি করতে হয়নি। ফাস্টফুডের বার্গার কিংবা রেস্তোরাঁর বিরিয়ানির ঘ্রাণ নিয়েই অর্ধেক ভোজনে ফাস্টফুডের বার্গার কিংবা রেস্তোরাঁর বিরিয়ানি ঘ্রাণ নিয়েই অর্ধেক ভোজনে আমায় বিশ্বাস রাখতে হয়। হাত ঘড়িটাও অচল হয়েছে, কবে তার তারিখ মনে নেই। তবু শৌখিনতা প্রশ্নে সেটা আমার হাতে ঝুলে আছে স্তব্ধ। আমার হৃদয়ে ভালোবাসার জন্ম অহর্নিশ। আধারে যার জন্ম, আর হৃদয়ের গুটিসুটি মেরে অকলেই তার মৃত্যু। না ফোটা কুড়িটির মতো শুকিয়ে বুড়ো বুড়ো আকাশে ওড়ার স্বপ্নে আমি, কিন্তু বাইসাইকেলেই তার সমাপ্তি। বাবার জন্য শীতের শাল আর মায়ের জামদানি শাড়িটা আর কেনা হয়ে ওঠে না সময়ে। একটা সময় আশাগুলো খালি ফোটা ফুটো অশ্রু হয়ে ঝরে পড়ে দু চোখের কোণায়। আমি মধ্যবিত্ত বলে আমার স্বপ্ন দেখতে নেই। স্ত্রীকে সাজিয়ে রাখা নকুর কিংবা নাকফুল বাজারে আমার জন্য আসে না। উৎসবগুলো যেন দীর্ঘশ্বাস জমানোর মেশিন। গণিত পরীক্ষা পার হয়ে গেলেও কেনা হয়ে ওঠে না সন্তানের জন্য ক্যালকুলেটর। ব্যবসা গরমে হাত পাকার হাওয়াতেই আমাকে তৃপ্ত থাকতে হয়। আমি যে মধ্যবিত্ত, মধ্যবিত্ততা আমার আজন্ম পাপ। আমি সাম্রাজ্যবাদীদের পায়ের বুটের ধুলের মতো। অগোচরেই এসেছি, অগোচরেই চলে যেতে হবে আমায়। পৃথিবীর বুকে আমার জন্মানোর কোনো ইতিহাস থাকতে নেই। আমি যে মধ্যবিত্ত, আমার অভিশপ্ত এই উপাধির কোনো চিহ্ন আমি রেখে যেতে চাই না। আমার পৃথিবী জানুক মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী কবু ছিল না, আসবেও না। সুখে থাকার নিয়ত অভিনয়ে মুচকি হাসির আড়ালে বোবা কান্নায় আমার নির্ভরশতা। আমি যে অভিশপ্ত, আমি যে অসাধারণ। মানে এই লেখাটা এত সুন্দর হয়েছে, সুন্দরভাবে ফুটে উঠেছে মধ্যবিত্ত, আমাদের মধ্যবিত্ত মানে জীবন যেভাবে চলে। আসলেই তা অগোচরে আমি এসেছি, অগোচরে চলে যেতে হবে, এই লাইনটা খুব সুন্দর। হুম। তারপরে যে কিছু কিছু কথা আছে যে মানিব্যাগ থেকে টাকা বের করতে পারবো না বলে মানিব্যাগটাই রেখে আসা, কি বলবো, ওই যে পুরোটাই বাকরুদ্ধ। আচ্ছা, আমাদের বেশ কিছু কমেন্ট এসছে, কয়েকটা কমেন্ট একটু পড়ে আছে। আঙ্কেল, আমরা আঙ্কেল লিখেছে রুহুল আমিন আঙ্কেল, চমৎকার সঞ্চালনার সাথে চমৎকার কবিতা ও আবৃত্তি হচ্ছে। ধন্যবাদ সবাইকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়েছি আমরা সাথে, আপনি দেখছেন, খুবই ভালো লাগছে, দেখতে থাকুন। আমরা থাকবো প্রায় 1.5 ঘন্টা থাকবো আমরা। এরপর জে আলম ভাই লিখেছে পল্লী মণ্ডল, পল্লীর কাছে লাল সবুজ নীল সবই আছে। সবুজ আছে নাকি? ও, সবুজ আছে পিছনে, হ্যাঁ, সবুজ আছে, আমাদের পেছনে আছে। সভাকবি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সভাকবি। সবই আছে, লাল সবুজে পল্লীর আঁচলে প্রিয় কবিতার ছায়াতলে বাংলার পতাকার বহিঃপ্রকাশ। হ্যাঁ, লাল সবুজ, বাহ, বাহ, আসলেই তাই, অসাধারণ। আমি খেয়ালই করিনি, খেয়ালই করিনি। অসাধারণ। ধন্যবাদ কবি, আপনাকে ধন্যবাদ। এটা আমাদের অনুভূতি আছে, এ করে, অনুভূতি আছে। আসলেই তিনি যা বলেন সেটাই কবিতা। সভাকবি মুখ দিয়ে যা বের করে সেটা কবিতা হচ্ছে। কবির খুবই ভালো একজন মুখনিসৃত মানুষ। বাণী সবই কবিতা। হ্যাঁ হ্যাঁ, তার কিছুই ভাবা লাগে না, সে যেটা বলে সেটাই কবিতা। তারপরে নেহান লিমন, খুলনার মানুষগুলি আসলেই ভালো মনের মানুষ এবং তারা অনেক বেশি মিষ্টি কণ্ঠের অধিকারী। আর রুল আমিন আঙ্কেল আবার লিখেছে উৎপলকে চমৎকার দেখাচ্ছে বটে, ধন্যবাদ আঙ্কেল, সঙ্গেই থাকুন, আপনাকে পেয়ে আসলে ভালো লাগছে। যে আলম ভাই, সুন্দর কবিতা, ভাল লাগছে। শিবু সত্রিবান, উৎপল দাদার কথা বলা, মুখে হাসি সব মিলে দারুণ সঞ্চালনা, ধন্যবাদ আপনাকে দাদা। রবিউল ভাই, রবিউল ভাইকে কোথায় গেল, রবিউল ভাই দারুণ আবৃত্তি, ধন্যবাদ। জাহিদুল ইসলাম তাহির, পল্লীদ্বীপ,
আচ্ছা, অনেক অনেক কমেন্ট, আপনারা যারা কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ। যারা সাথে আছেন সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ওকে মুকেশ, আচ্ছা মুকেশ মনে হয় লাইনে নাই, আবারও সমস্যা। আমরা পল্লীর কাছে চলে যাই। পল্লীদি, আমরা আরেকটা আবৃত্তি শুনি। এবার হ্যাঁ, আমরা কোন কবিতাটি শুনবো? এবার আমরা শুনবো নজরুলকে আমরা যেরকম বিদ্রোহী কবি হিসেবে চিনি, উনি একাধারে প্রেমের কবি। এবং আমার কাছে মনে হয় যে নজরুল যেভাবে তার কবিতায় প্রেমকে ব্যাখ্যা করেছেন, প্রেমকে বর্ণনা করেছেন, এতটা অনুভূতি দিয়ে, এতটা প্রেম আমি আর কারো কবিতায় আমি পাইনি। আমি হচ্ছে কাজী নজরুল ইসলামের শায়খ বেথা পাখি আবৃত্তি করছি। আঙ্কেল হে একটু নীড়ে আনমিউট। হারা কচি বুকে শায়খ বেথা পাখি, কেমন করে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি, কোথায় রে তোর, কোথায় ব্যথা বাজে, চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে, ওরে মানিক এ অভিমান আমায় নাহি সাজে, তোর জোড়াই ব্যথা আমার ভাঙা বক্ষ পুটে ঢাকি, ওরে আমার কোমল বুকে কাঁটা বেঁধা পাখি, কেমন করে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি, বক্ষে বিধে বিষ মাখানো স্বর, পথ ভোলারে লুটিয়ে পলি, একার বুকের পর, কে চিনালে পথ তোরে হায়, এই দুঃখিনীর ঘর, তোর ব্যথার শানি লুকিয়ে আছে আমার ঘরে নাকি, ওরে আমার কোমল বুকে কাঁটা বেঁধা পাখি, কেমন করে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি, হায় এ কোথায় শানি কুজিস তোর, ডাকছে দেয়া হাঁকছে হাওয়া, কাঁপছে কুটির মোর, ঝঞ্ঝা বাদে নিবেছে দ্বীপ, নিভেছে সব দোর, দোলে দুঃখ রাতের অসীম রোদন, বক্ষে থাকি থাকি, ওরে আমার কোমল বুকে কাঁটা বেঁধা পাখি, কেমন করে কোথায় তোরে আড়াল করে রাখি। ধন্যবাদ। ধন্যবাদ পল্লীদি, অসাধারণ আবৃত্তি করার জন্য। ভাইয়ের বোধহয় মিউট করা আছে। সরি। হ্যাঁ, উৎপল মিউট করা হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে অনেক সুন্দর কবিতা, অনেক সুন্দর, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আর আপনি যে বলছিলেন যে তিনি একাধারে প্রেমের কবি, কিন্তু আমার কাছে মনে হয় কি, যে একাধারে প্রেমের কবি না বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, অন্যদের কাছে কি মনে হয় জানি না, যে তিনি প্রেমের কবি বেশি, বিদ্রোহী হ্যাঁ, কবিটা কম। কারণ তার কবিতা এত এত প্রেমের কবিতা, তারপরে তার যে চিঠিগুলো, প্রেমের যে বহিঃপ্রকাশ, আসলে পড়লে মুগ্ধ হয়ে যেতে হয়, মানে একেবারে হৃদয় ছুঁয়ে। এইভাবে যে তীব্র, যে মানে তীব্র প্রেম, এই এতটা অনুভূতি আমি আর কারো কবিতা বা লেখা এভাবে প্রকাশ হতে আমি দেখিনি। একদম একদম একদমই ঠিক বলেছেন। কারণ আমিও যখন নজরুল এগুলো পড়ি, দেখি তার বিদ্রোহী সমাজের মানে অব্যবস্থাপনা, তারপরে এগুলো নিয়ে তিনি যে বিদ্রোহী কবিতাগুলো, বিদ্রোহ নিয়ে লিখেছেন, তার পরিমাণ অনেক কম, কিন্তু প্রেমের কবিতা এত বেশি তার। হ্যাঁ, এবং হচ্ছে বিদ্রোহী কবিতার মধ্যেও ওখানে একটা প্যারা আছে যে আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্বী বস- নয়নে বন্যী, আমি ষোড়শী দিদি বস্তুত সরসিজ প্রেম বস্তুত যারা উদ্দাম বস্তু হ্যাঁ হ্যাঁ বস্তুত যারা বস্তুত যারা মানুষের হৃদয়কে পড়তে জানে, তারা প্রেমও পড়তে জানে, বিদ্রোহিতাও পড়তে জানে, হিংসাও পড়তে জানে, ভালোবাসাও পড়তে জানে। সবই জানি। তারা তো আসলে কাজী নজরুল ইসলাম তো আহ, মানে আমাদের বই পুস্তকের শিক্ষায় শিক্ষিত ছিল না। না। সে তো প্রাকৃতিক ভাবেই শিক্ষিত ছিল। সে জীবনকে হ্যাঁ। চিনতে শিখেছিল। সে মানুষের আহ, মানে চোখের ভঙ্গিটাই বুঝতে পারতো। হম হম, একদম। মানে সে, এই যে অন্য অন্য বিভিন্ন যে কবি বা সাহিত্যিকরা যে লেখালেখি করেছেন, তার অনেক উচ্চশিক্ষায় আমার শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। আমি পোস্ট করব, মানে আমার একটা বিদ্রোহী লেখা আছে। এটা আমি ক্লাস 11-এ যখন তখন লিখেছিলাম। আহ, মানে অগোছালো ভাবে, তুমি জানো যে আমার
লেখালেখির অভ্যাস ছিল অনেক। যেমন আমি পরীক্ষার খাতায় লিখতাম, কবিতা লিখে ফেলছি, নিচে পাশে আন্ডারটেকেন দিয়ে দিতাম যেটা রবি ঠাকুর। এখন একবার আমার মনে পড়ে, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এমন একটা আহ, মানে হঠাৎ টেস্ট পরীক্ষায় সকালবেলায় কেন জানি আমার মনে হয়েছে, তখন আমাদের ওই ওই পরীক্ষাটাতে প্রশ্ন কোশ্চেন আউট হয়ে গেছিল। কোশ্চেন আউট হওয়ার পরে যখন পরীক্ষা নিল তখন অপশন দিল একটা রচনা দিবে, সে একটাই লিখতে হবে। হঠাৎ ওই দিন সকালে কেন জানি আমার মনে হয়েছে যে বই পড়ার আনন্দ এই এটা আসতে পারে, আমার মনে হয়েছে। আমি জাস্ট একবার দেখে গেছি, পরীক্ষার হলে যেয়ে দেখি যে আমার এই বই পড়ার আনন্দটাই চলে আসছে। তো আমি লিখছি, আমি বেশ কয়েকটা লিখছি, লিখে রবি ঠাকুর। এখন আমাদের স্যার ছিলেন আহ, প্রকাশ বাবু, উনি আমাকে ডাকছে খাতা দেওয়ার সময়, এসে ডেকে বলে কি যে, আচ্ছা তুই কি এত বই পড়িস নাকি? আমি বলি, কেন স্যার? ওই এই কবিতা রবি ঠাকুরের লেখা আমি তো কখনো পড়িনি বাবা। তখন আমি বলছি যে স্যার কি করব এখন, যে রচনা দিছেন এটা তো কখনো পড়ি নাই, এখন আজকে সকালে পড়ছি, মনের ভাবে যা আসছে লিখছি, এখন স্যার কবিতাটা কি ভালো হয়েছে? তা বলতেছে না ঠিক আছে, তবে এরকম দিতে হয় না, তুই তোর নাম লিখতিস। এই এই কথা তো তোর কাছ থেকে আমি শুনেছি, এই গল্প আমি নিজেও মাঝে মাঝে এরকম পড়েছি পরীক্ষার খাতায়। ইভেন এই যে সুশান্ত পাল, যে বিসিএস এ ফার্স্ট হয়েছিল, আহ এই সুশান্ত পাল দাদা, ইনিও এরকম বলতেন যে বিসিএস এর খাতায়ও তিনি এরকম লিখে আসতেন, যে নিজে লিখেছেন, লিখে অন্যের নাম দিয়েছেন। তো আমিও কিছু কিছু জায়গায় এটা করেছি, বোর্ড পরীক্ষাও করেছি। ইভেন আমি নিজেও যদি বলি, লাস্ট বিসিএস এর যে রিটেনটা দিয়েছি সেখানে আমিও কয়েকটা লাইন আমার নিজের দিয়েছি, দিয়ে কোনো একজন সাহিত্যিকের নাম দিয়ে দিয়েছি। আচ্ছা, এমন হতেই পারে। আহ মুকেশ, মুকেশ কি শুনতে পাচ্ছিস? মুকেশ, আচ্ছা, মুকেশের নেটওয়ার্কটা খুবই সমস্যা আজকে। আমরা, ও আচ্ছা, আমি একটা কবিতা পড়ে ফেলি এখন। আর বন্ধু হ্যাঁ, বলেছে আমরাও আমার একটা চাচ্ছিলাম, কবিতা শুনবে। আমরাও চাচ্ছিলাম যে সঞ্চালকের মুখে একটা কবিতা শুনি। হ্যাঁ, আমিও যেহেতু খুলনার, সেহেতু অপেক্ষা আমি আর পড়তে পারি কতক্ষণ, আজকে। অনেকক্ষণই তো আচ্ছা অপেক্ষা আচ্ছা করলাম। আচ্ছা, আচ্ছা অবশ্যই। আমি একটা কবিতা পড়ি লাস্ট একটা লাইভে। আমার এক ছোট বোন, খুবই আদরের এক ছোট বোন, ঋতু চৌধুরী, ও পড়েছিল এই কবিতাটি, কিছুটা শেষ করেনি। তো আমি প্রীতি চৌধুরী, আমার বোনটাকে ডেডিকেট করে কবিতাটি পড়ছি। এটা শেষ করছে আর কি, ও শেষ করতে পারেনি, সময় ছিল না। কল্পনায় তুমি, তবে আমরা নীলগিরি পাহাড়ে গিয়েই চড়ে বসি, মেঘের রাজ্যে হারিয়ে যায় দুজন। আমরা যখন দুহাত প্রসারিত করে নীলগিরির ঝুলন্ত বারান্দায় দাঁড়াবো, মেঘ এসে তোমার মুখমণ্ডল ছুঁয়ে যাবে পরম শীতলতা। তুমি ভাববে যেন স্বর্গ এসে ধরা দিল আমাদের সঙ্গী হতে। মেঘরাজির সাথে তোমার শরীরের মাতাল করা সে ঘ্রাণ আমায় কল্পনার রাজ্যে পাড়ি জমাতে আরো এক ধাপ এগিয়ে দিবে। আমরা মেঘের সমুদ্রে ভাসবো। হঠাৎ এক পশলা বৃষ্টি, দুজনের ঠোঁট এক হতে আর মুহূর্তের দেরিও সইবে না। হাত তখন হাতের স্পর্শ ছেড়ে কোমর আর চুলের মাঝে বিলীন হতে প্রমত্ত হয়ে উঠবে। আমরা 2200 ফুট উঁচুতে কটেজের বারান্দায় বসে গভীর রাতে চায়ে চুমুক দিব। তারকারাজি আমাদের আশপাশে ভিড় করবে। চাঁদ তোমারও নিখুঁত কপলে রূপালী আলোর রেখা ফুটিয়ে তুলতে শশব্যস্ত হয়ে পড়বে। আমি বিষ্ণুলোকে বসে তোমার তেজদীপ্ত রূপের মাধুর্যতে ডুব দিতে থাকবো ক্ষণে ক্ষণে। ঘন মেঘের চাদর ভেদ করে খুব সকালে সূর্যকিরণ এসে উকি দিবে তোমার কৃষ্ণ কুন্তলের মাঝে। আলতো এক চুম্বনে তখন ঘুম ভাঙাবো তোমার। এটা শেষ, এটাই ছিল আমার কবিতা, কল্পনায় তুমি। অসাধারণ, আপনার কণ্ঠটা অসাধারণ, অসাধারণ ভাই। অসাধারণ। ধন্যবাদ, ধন্যবাদ কণ্ঠটা কাকা, খুবই ধন্যবাদ পল্লীদি, দুজনকে ধন্যবাদ। হ্যাঁ।
আমি আমি তো আসলে খুব অল্প সময়েই এই গ্রুপের সাথে আসলে আছি। তো কোনো একদিন হঠাৎ আমার চোখের সামনে আসছে এরকম একটা লাইভের ভিডিও আসছে, আমি লেট টাইমে দেখেছি। তো তার উপস্থাপনা শুনে আমি আসলে বুঝতেই পারিনি যে এটা আমার কাকা। আসলে আমাদের একই গ্রামে বাড়ি হওয়ার কারণে বেসিক্যালি আমাদের, আমি যদিও আমি মুসলিম ধর্মের, সেই হিন্দু ধর্মের, কিন্তু আমাদের ভিতরের সম্পর্কটা এত গভীর, আহ, যেটা আসলে অকল্পনের। আপনারা এখানে যারা আছেন এরা আপনারা বুঝতে পারবেন না। মানে আমাদের বিশেষ করে আমি এখনো পর্যন্ত যদিও দূরে থাকি গ্রামে, আমার বৌদির সাথে আমার খুব কম দেখা হয়। আমার বৌদি আমাকে এত বিশ্বাস করে, আমি যদি আগুনকে বলতাম যে না এটাতে তাপ হয় না, সে সেটাই বিশ্বাস করতো। মানে আমার প্রতি একটা ফেথ। পুকুরে একটা জিনিস হারিয়ে গেছে, তো তার বিশ্বাস ছিল যে রবিউল যদি আসে তো ও পাবে, এরকম। তো আমার সঞ্চালনটা শুনে অনেক ভালো লাগছিল। আমি চিন্তাই পারছিলাম না যে এটা আমাদের উৎপলের কণ্ঠ। অসাধারণ। কাকা, আমি আসলে খুব লজ্জা পাচ্ছি, কারণ আমি বলি পল্লীদি জানে না, এই যে আমার কাকা আছে এখানে, কাকা স্কুল লাইফ থেকেই সে সঞ্চালনা করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, বিভিন্ন মানে স্কুলের অনুষ্ঠান বা বিভিন্ন দেখা যাচ্ছে আমার প্রেস ক্লাবেরও কিছু অনুষ্ঠানে সে সঞ্চালনা করে উপস্থাপনা করেছে এগুলা। এই অনুষ্ঠানগুলোতে মানে তার ভিতর দিয়ে অনর্গল সাহিত্য বের হয়। সে সময় হতো, এখন অনেক দিনের গ্যাপ আছে, এখন কি হচ্ছে জানি না। তারপরও সে লিখছে এখন কবিতা, দেখছে আবার। এই জন্য আমি কাকে অ্যাড না করেছি মানে যে আবার তখনকার লেখালেখি শুরু প্রেক্ষাপটের করো। সাথে এখনকার জীবনের প্রেক্ষাপটটা আমার অনেক 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 ভিন্ন। তবে আমার কয়েকটা পাণ্ডুলিপি আছে, তুমিও জানো যে আমার কয়েকটা পাণ্ডুলিপি আছে, ওগুলো আমি সংরক্ষণে রেখে দিয়েছি। যেমন আমার ভাঙা কুলো, অন্তিম, আমি সাঙ্গিরি নামক আমার একটা লেখা আছে। ওটার জন্য ওই গারোদের ভাষাও নিয়ে আমি অনেক চর্চা করেছিলাম, সেটাও তুমি জানো। হুম। ঢাকাতে গেছি, যে বই জোগাড় করছি, পড়ছি। তো বেসিক্যালি জীবনের একটা সম্মোহনে এখানে এই সাহিত্যের সাথে আমার মনের একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। তো প্রিয় কবিতারা গ্রুপের এই বদলতে আমি মনে হচ্ছে যে কবিতায় আবার প্রাণ পেয়ে পাচ্ছি। সাহিত্যে সাহিত্য যেন আমার ভিতরে আবার উঠে গেছে। হ্যাঁ কাকা, ধন্যবাদ কাকা, তো তুমি লিখতে থাকো, তোমার কাছ থেকে আরো যুক্ত অনেক অনেক হতে কবিতা পারে, চাই। যুক্ত হতে পেরে আমি আসলে অনেক আনন্দিত। আর আরো ভালো লাগবে যখন আমার মতো ছোট একটা কবি বা মানে আমার অনুভূতি গুলো ভালো ভালো আবৃত্তিকার যারা আছে তারা যখন পড়বে তখন অনুপ্রাণিত হব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা কয়েকটা কমেন্ট পড়ে আসি, অনেকগুলো কমেন্ট হয়েছে, অনেকগুলো কমেন্ট এসছে। আহ বৃষ্টি বৃষ্টি বিপ্লব বলেছে যে পল্লীর আবৃত্তি অসাধারণ, ভালোবাসা পল্লী। থ্যাংক ইউ দিদি। এরপর জাহিদুল ইসলাম জাহিদ, ব্যাপক। তারপর সুকান্ত বিশ্বাস, প্রচুর কমেন্ট করছে আজকে। সুকান্ত বিশ্বাস, দিদি মানেই অসাধারণ আবৃত্তি। থ্যাংক ইউ দাদা। বলছে দিদি ওয়ান্স মোর। রামপ্রসাদ কর্মকার বলছে হাই। বৃষ্টি বলল যে মজা পেলাম গল্পটা শুনে। আঙ্কেলের গল্প শুনে মনে হয় মজা পেলো। আচ্ছা, কোন কে গল্পটা কে এনেছে বলছে বুঝতে কে? পারছি না। বৃষ্টি বৃষ্টি আমার বন্ধু, বৃষ্টি ঝরা বিপ্লব। আচ্ছা, ডিসকানেক্ট হয়েছে। তারপরে মাহমুদ জুয়েল, উৎপল দাস, সুন্দর লাগছে, ধন্যবাদ জুয়েল ভাই, সঙ্গেই থাকুন। বৃষ্টি আবারও বলেছে উৎপল নিজের কবিতা পড়ো, খুলনা জেলার অন্যদের কবিতাও পড়ো। আচ্ছা, দেখছি বৃষ্টি, ধন্যবাদ। পিতু চৌধুরী, দারুণ দাদা, আমার বোনটা কমেন্ট করেছে। মুকেশ আমাদের সাথে যে এতক্ষণ ছিল, সে বলছে আমি আপাতত তোদেরকে আহ, দেখি এবং শুনি, অসাধারণ আবৃত্তি করছিস তোরা। আচ্ছা, ওর ঢুকতে পারছে অনেক চেষ্টা করে। জিয়া আলম ভাই বলেছে উৎপল অভির সঞ্চালনা নতুন দিগন্ত উন্মোচন, উৎসাহী মোর মন, ভাল লাগে ভালোবাসি, তাই তো ফিরে আবার আসি দেখি সারাক্ষণ।
হ্যাঁ ভাই, বাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবার আবৃত্তিতে যাব, বলে দিই। আবৃত্তি করবে বা নির্মলেন্দু গুণের কবিতা, ওনার আচ্ছা, কবিতাগুলো আহ, আবৃত্তি করা আসলে এটা সাহসের ব্যাপার। আমি আবৃত্তি পারি না, তারপরেও চেষ্টা করব। তোমার জন্য আবৃত্তি করছি। আচ্ছা। কতবার যে তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতন আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো। আমি আমি আর আমি একে শুনলাম এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটা দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, বলে দিই। আর এই কবিতাটা আমি অনেকবার পড়েছি, অনেকবার আবৃত্তি, আবৃত্তি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি আমিও বলছেন, পড়েছি। খুবই সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর, মানে এত সুন্দর প্রেমের কবিতা। আমরা নির্মলেন্দু গুণের প্রচুর আহ প্রেমের কবিতা পাই, সুন্দর সুন্দর কবিতা। হ্যাঁ আঙ্কেল, বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, এই কবিতাটা আমিও পড়েছি। তো মানে আমার পড়া আর এই পল্লীদির আবৃত্তি শোনার ভিতরে তো অনেক পার্থক্য আছে। না ভাই, এভাবে বলবেন না। আমি না একেবারেই না, নিজের মতন না, করেছি। অসাধারণ। হ্যাঁ, নিজের মতো করে না পড়েছেন। আহ, সেটা ঠিক আছে, কিন্তু আসলে একটা ভাষা, এই ভাষাটাকে ফুটিয়ে তোলা, এই এটা সবার দ্বারা হয় না। ভাষাটা, তার যে ভাষাটা, এই ভাষাটা সবার দ্বারা ফুটিয়ে তোলা হয় না। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি একদম। অসাধারণ। আর কবিতা তো আবৃত্তিতে এসে প্রাণ ফিরে পায়। কবিতা যদি লেখা হ্যাঁ, থাকে, আসলে প্রাণ পায় না কবিতা। আসলে কবিতা শুনছি, কবিতাগুলো আসলেই প্রাণ পাচ্ছে, আপনার কণ্ঠে প্রাণ পাচ্ছে। অনেক সুন্দর আবৃত্তি করেন আপনি। অসংখ্য ধন্যবাদ। অনেক অপেক্ষায় অনেকে থাকবো কমেন্ট আমাদের করেছে। লেখা কবে আপনার কণ্ঠে হ্যাঁ প্রাণ হ্যাঁ, পাবে। অবশ্যই, আমরা আমি অপেক্ষায় থাকবো চেষ্টা করব। যে আমাদের আমাদের লেখা আপনার কণ্ঠে আমরা শুনবো। বৃষ্টি বলেছে লাইভ অনেক প্রাণবন্ত হচ্ছে। শরীফুল ইসলাম বলেছে রবিউল ভাই সুন্দর কবিতা লেখে। হ্যাঁ, ও খুবই ভালো কবিতা লেখে। সুমিতা লিখেছে পল্লীদির আবৃত্তি খুব ভালো লাগছে। শরীফুল আবারও লিখেছে ধন্যবাদ। দিদির আবৃত্তি খুব ভালো লাগছে। টিপু চৌধুরী ধন্যবাদ। লিখেছে বেশ দরদ দিয়ে পড়ে না পল্লীদি। হ্যাঁ, ভীষণ দরদ দিয়ে পড়ে, ভীষণ, ভীষণ দারুণ। খুবই দরদ দিয়ে পড়েন, মন থেকে হৃদয় দিয়ে পড়লে আসলে সবকিছুই ভালো হয়। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে নিজের হৃদয় দিয়ে পড়ছেন, তো এই জন্য খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আমরা মুকেশ আবার ঢোকার চেষ্টা করেছিল, খুব চেষ্টা করছে আমার বন্ধুটা। নেটওয়ার্ক এত খারাপ আজকে, আমি কালকে ওর সাথে কথা বলেছি, খুব ভালো নেট ছিল, কিন্তু আজকে খুব প্রবলেম করছে। আচ্ছা আঙ্কেল, আমরা আরেকটা কবিতা শুনে আসি তোর কাছে। কোনটা শুনবো? আমরা কি কন্যাটা শুনবো? আজকে তো বোনের জন্মদিন, তাহলে আমরা কন্যা কবিতাটি শুনবো। আমরা কন্যা বোনকে পরে, জন্মদিন, আরো পরে, হ্যাঁ, আরো আরো পরে। পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরো পরে শুনবো। তাহলে এখন কোনটা শুনবো আমরা? আমরা সবাই তো পল্লীদি প্রেমের কবিতা পড়তেছে, তুমি প্রেমের কবিতা পড়তেছো, আমি একটু পড়ি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। একটা কমেন্ট পড়ে আসি। অনামেই আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন, দেখছেন। তিনি লিখেছেন আমি আছি। হ্যাঁ দিদি, মনামিদি, আপনি থাকুন, আমাদের সাথে থাকুন। আপনি আমাদের সাথে লাইভে ধন্যবাদ এসেছিলেন। মোনামিদি। মোনামিদির হ্যাঁ এপিসোডটা আমি দেখেছিলাম।
ও আচ্ছা, তাহলে তো দেখেছিস। আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে আপনি দেখছেন। মনোমিতি দেখতে থাকুন। মানবেন্দ্র বিশ্বাস, আহ আমাদের অ্যাডমিন, তিনি লিখেছেন আমিও আছি। হ্যাঁ দাদা, আপনিও থাকুন, কাজের ভিতরে দেখছে। তিনি এখন জবে আছেন, জবের ভিতরে মাঝে মাঝে দেখবে বলে গেছিল। আচ্ছা দাদা, দেখতে থাকুন। মনামিদি আবারও লিখেছেন ভালো লাগছে। হ্যাঁ দিদি, ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আহ আঙ্কেল, শুনি, কবিতাটি শুনি। আমার এবার কবিতাটার শিরোনাম তুমিহীনে। তোমার চলে যাবার খবর শুনে আমার মন বাগানের ফুলের বাড়ন্ত মুকুলগুলি ঝরে পড়েছে একে একে। বিষণ্ণ শাখাগুলোতে আর জন্মাচ্ছে না একটিও কচি পাতা। শিকড়গুলো যেন অসাড় হয়ে গেছে, শোষণ করতে পারছে না বেঁচে থাকার নোনা জল। পুরো পাতাগুলোর প্রস্ফুটন বন্ধ হয়ে গেছে। শুধু তোমার যাবার খবর শুনে নুয়ে পড়েছে লক্ষণে শাখাটি, আর শুকনো ফুলের পাপড়িগুলো কেমন জানি গুটিসুটি মেরেছে। আর আমার দু চোখের কোণায় জমেছে অজস্র লোনা জল। হৃদয়ের পানি খালি বিচ্ছিন্নভাবে আশ্রে পড়ছে উন্মত্ত ঢেউ। দুকুলেই ধরেছে সর্বনাশা ভাঙনের খেলা। হয়তো একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে মনের জমি। এতদিনে সেই ফুল গাছটি আর বেঁচে নেই। তবে বুঝে নিও, তুমি না থাকলে আমার কি হবে। হয়তো আমিও চলে যাব অনন্ত লোকে, বাহুডোর থেকে দূরে। বাহ, ধন্যবাদ আঙ্কেল। দারুণ। হ্যাঁ, 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 বলে দিন। ধন্যবাদ। আসলেই দারুণ কবিতা। এবং মাঝে ও যে যে লাইনগুলো ছিল, যে ফুল, পাখি, প্রকৃতি, এই বিষয়টা অসাধারণ লেগেছে ভাই। আসলে খুব সুন্দর, খুব সুন্দর একটি প্রেমের কবিতা। ভালো লাগে, খুবই ভালো লাগে। তাহলে এবার আমি আরেকটা ধন্যবাদ। কবিতা পড়ে আসি। হ্যাঁ, আঙ্কেল। সঞ্চালকের মুখে আরেকটা কবিতা শুনে আসি। আচ্ছা, আমি আরেকটা কবিতা, যেহেতু একটু প্রেমের কবিতা পড়লাম, এখন একটা বিরহের কবিতা পড়ে আসি নাকি? না, ছোট্ট একটা প্রতিবাদী কবিতা পড়ে আসি, তারপর বিরহের কবিতায় যাব। আমি আমি আসলে, সরি, আমি আসলে যেটা পড়তে যাচ্ছিলাম সেটা না, আরেকটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা পড়ে ফেলি, এরপর আরেকটা পড়বো। আমি আমি আসলে হারিয়ে যাচ্ছি দিনকে দিন, নিজের মাঝে একদমই থাকছি না। কিন্তু এমন জীবন তো আমি চাইনি। আমি চেয়েছিলাম একটু শান্তিতে বাঁচতে, শুধু যেখানেই আমি হাত বাড়িয়েছি ফিরতে হয়েছে অশান্তি টালাতে। আজ আমি নিজের কাছেই ভীষণ বিরক্তিকর। এই আমি কোন? আমি কি নিজেকে চিনতে পারছি? সময়ের পালাবদল কেমন জানি আমাকে সমুদ্র খাদে নিয়ে আটকে ফেলেছে। বেরোনোর চেষ্টায় প্রতিনিয়তই চেয়ে থেকেছি অন্য পানে। ক্ষণিকের প্রশান্তি এনে দিলেও আরো বেশি দীর্ঘস্থায়ী অনলের জীবন্ত পুড়িয়ে চলেছে। দেহাবয়ব তাই আজ শুধুই শোরুমে সাজানো দর্শনীয় বস্তু। এ পৃথিবীর কাছে আমি কেবলই এক পুরুষ। বারবার নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে গেলেও আমাকে জোর করে এ ঘুণে ধরা সমাজের পুরুষ হিসেবেই দেখানো হলো। আমার অস্তিত্বকে এভাবেই কেড়ে নেওয়া হলো। আমি নিঃস্ব হলাম, একদম নিঃস্ব। নিজেকে আর খুঁজে পাই না, একেবারেই খুঁজে পাই না সেই আমাকে। কবিতাটি শেষ হলো। এটা এটাতেও কিছুটা প্রতিবাদ আছে শেষের দিকে। আমি আরেকটি হ্যাঁ, প্রতিবাদের তবে কবিতা বের করতে গিয়ে এটা বের করেছি। হ্যাঁ, বলুন দিদি। মনে হলো যে আপনি লেখার পাশাপাশি আবৃত্তিটাও শুরু করেন। ধন্যবাদ, ধন্যবাদ অসাধারণ আপনার কাছে। কণ্ঠ, আমার খুবই ভালো লাগছে আপনার আবৃত্তি শুনে। আচ্ছা, আবৃত্তি চেষ্টা করিনি, এই পড়ার চেষ্টা করি আর কি। এখন আপনি যেহেতু বলেছেন, চেষ্টা করব। আপনি আবৃত্তিকার, আপনার কাছে ভালো লেগেছে, তার মানে আবৃত্তি হবে হয়তো বা আমাকে না, দিয়ে। আসলে সুন্দর কণ্ঠ, সুন্দর উচ্চারণ, আমার খুবই ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে।
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল। অসাধারণ। পল্লীদের সাথে আমিও একমত। তোমার আবৃত্তি আসলে অনেক সুন্দর হচ্ছে। তো দেখি আমিও চেষ্টা করব। আমিও বলবো যে তুমিও শিখো, তুমিও চেষ্টা করো, ভালো আবৃত্তিকার হতে পারবো একসময়। আমরা গর্ব করে বলবো যে আমার আমার কাকা একজন আবৃত্তিকার। ভালো লাগবে। হুম, হ্যাঁ কাকা, ধন্যবাদ। তাহলে আমরা পল্লীদির কাছে যাই, আমরা আরেকটা কবিতা শুনে আসি। পল্লীদি, এবার কোন হ্যাঁ, কবিতাটি শুনবো? আহ, এবার আমার একটা প্রিয় কবিতা করব। কবিতাটা শুভ দাশগুপ্ত, বলতে নেই। প্রেমের কবিতা হলো, বিদ্রোহ হলো। এবার আমাদের ব্যঙ্গর মাধ্যমে আমাদের বর্তমান পরিস্থিতি মূলক একটা কবিতা আমি পড়বো। আচ্ছা আচ্ছা। সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই, ইচ্ছে আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে, ভাবতে সারা দিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে, ভাবতে সারা দিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরিও জুটতো না যে বেটার। রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স দিচ্ছে। এসব দেখে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগা স্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়ার ব্লাউজের কথাই বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড় হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ছাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সবকিছু দেখে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটি হাতে রাস্তায় নামছে, গলায় দড়ি দিচ্ছে। ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে ও বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাচে পড়ুন তারপর বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার ক্ষেত্রে বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা, না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটে, আপনার বসে চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাশূন্যের ওপার দিয়ে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ। ধন্যবাদ পল্লীদি। কবিতাটি বহুল পঠিত কবিতার ভিতরে একটি। হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ, এবং এটা জনপ্রিয় একটা আমারও কবিতা। বহুবার আমি এটা আবৃত্তি করেছি, মানে 50 বারের বেশি আমি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়
প্রিয় একটা। বহু পঠিত বললে ভুল হয়, বহু আবৃত্তিও হয়েছে হ্যাঁ এটা। হ্যাঁ, দুইটাই খুব জনপ্রিয় একটি কবিতা। আসলে এই কথাগুলো খুবই সত্যি, সহ্য করে যেতে হবে, শুধু আমাদের দেখে যেতে হবে, আসলে দেখে বলতে যেতে নেই, হবে। আমাদের বলারও কিছু নেই। হ্যাঁ, আজকে আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি, তারপরে আমি তোমার মন্তব্য শুনবো। কমেন্ট পড়ার পরে তুমি আর একটা আবৃত্তি করবা। আচ্ছা, তার আগে তাহলে এই কবিতাটা সম্পর্কে একটু কিছু বল। কবিতাটা তো বলতে নেই। অসাধারণ। আহ, বলতে নেই আসলে, বলতে নেই বলতে এখানে ওই যে জানি জানি তুমি কত সাধু, সাধু বলা হয়নি, বলতে নেই বলেই সবকিছুই বলা হয়েছে। সমাজের হ্যাঁ, যত অসঙ্গতি, সবই তুলে ধরা হয়েছে, মানে বলতে নেই বলতেছি, আমি কিছু বলবো না ভাই। কিন্তু সবই বলে দিলাম। আমার এবং মানে এই কবিতাটা শুনে মানে এর সাথে সামঞ্জস্য একটা ইয়ে ছিল। আমরা যখন ইন্টার করেছি আমাদের মাদার ইন মেনভিল একটা গল্প ছিল। এটা ইংলিশে ছিল, একটা মাদার ইন মেনভিল একটা গল্প ছিল। তো ওখানে একটা ইয়ে ছিল আর কি, পেটুক একটা মহিলা ছিল, না সরি, দালান লাঞ্ছান, দালান লাঞ্ছান আমার। তো উনি ওই দালান যে বলতো আমি আসলে মধ্যাহ্ন ভোজে বেশি কিছু খাই খাই না। না, যদি না তাদের কাছে শ্যাম্পেন থাকে, হ্যাঁ তারপর হ্যাঁ, হ্যাঁ, অ্যাসপারাগাস হ্যাঁ, থাকে, এরকম। মানে উনি বলতে যাচ্ছে না কিছু, অথচ বাকিও রাখেনি কিছু আর কি। এবং মানে সবকিছুই দারুণ বলা ভাবে হয়ে গেছে। ধিক্কার দিয়ে গেছে আর কি, দারুণ ভাবে ধিক্কার দিয়ে গেছে কবিতাটার দরকার মাধ্যমে। আছে ব্যবস্থা, মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দরকার। এই এই সমাজ ব্যবস্থা আমাদের মানে মানুষের আহ, মানে মনোবৃত্তির যে বিকাশ, এগুলোর জন্য কিছু কিছু সময় রুখে দিতে হয়, গতিটাকে রুখে। থামিয়ে দেওয়া দরকার আছে। তো হুম, থামানো তো আসলে অস্ত্র দিয়ে না, এগুলা দিয়েই মানুষের বিবেকে বেশি আঘাত করা সম্ভব হয়। এবং হ্যাঁ, একটা বিষয় ভাই, কবিতা এখন সেভাবে কেউ পড়েও না, শোনেও না। আমার সিনিয়র আমাকে বলতেন যে কবিতা মানুষ শোনে না, কিন্তু তখন মানুষ শুনবে যখন কবিতায় তুই মানুষের কথা বলতে পারবি। যখন তোর কবিতা মানুষের মনে দাগ কাটবে, তখন সে ঘুরে তাকাবে যে এটা তো আমার সাথেও হচ্ছে। তো এই যে সমাজের এই যে এই বিষয়গুলো আমাদের সাথে এমন ভাবে অ্যাটাচ যে আমরা বাধ্য হয়ে এই আবৃত্তিগুলো শুনি, পড়ি বা মানে আত্মস্থ করি। হ্যাঁ, কবিতার ভিতরে আসলে অনেক সত্য বাস্তবতা, বাস্তবতা চলে আসে, বাস্তবতা নিয়ে লিখছে অনেকে, মিলে যায়, সবার জীবনের সাথে মিলে যায় ওগুলা। প্রতিবাদের একটা ভালো মাধ্যম তো কবিতা। কবিতা। আর সেটা সবাই যেহেতু পড়ে না, হ্যাঁ, কবিতার পাঠক অনেক কম। আমরা চাই, আমাদের গ্রুপের উদ্দেশ্য এটা, যে আমরা আহ, এই গ্রুপটার মাধ্যমে এখন পর্যন্ত 22,000 বেশি আহ, সদস্য আমাদের গ্রুপে। আমরা 64টা জেলায় আমাদের সংগঠন করার ইচ্ছা। এই যে যাত্রা শুরু হলো, খুলনা সাহিত্য পরিষদ, প্রিয় কবিতারা খুলনা সাহিত্য পরিষদের লাইব্রেরি হলো আজকে যাত্রা। এরপরে আমরা একে একে সব জেলাতেই যাব। আমাদের 60টা 61টা জেলায় অলরেডি হয়ে গেছে, তার মধ্যে চট্টগ্রামে 3টা জেলা বাকি। আশা করছি আমরা খুব শীঘ্রই 64টা জেলায় পৌঁছে যেতে পারবো। এবং অরুণ কুমার তামাদ্দার দাদা গ্রুপের, তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, জার্মানিতে থেকেও তিনি চেষ্টা হ্যাঁ, চালিয়ে যাচ্ছেন। আহ, অসাধারণ একজন মানুষ। আমি আগে কখনো পরিচয় হয়নি, আমি ওনার নাম শুনেছি অনেক, কিন্তু পরিচয় হয়নি। আমার একটু ভয় ছিল যে এত সিনিয়র, আমি সেভাবে কথা বলবো, মানে কথা তিনি বলবেন না আমার সাথে। কিন্তু এত সুন্দরভাবে দাদা আমার সাথে কথা বলেছেন, সত্যি অসাধারণ। দাদা এত সুন্দর, এটা না বললেই নয়। দাদার মানে মানসিকতা এত সুন্দর, তো কিছু মিষ্টি করে একটা। কথা বলেন, একবার কথা বললেই দাদার ভক্ত হয়ে যেতে হবে। দাদা খুব মানে কবি মানুষ আসলে এমনই হয়, কবি যারা তারা তো এমনই হয়, তাদের ভিতরে প্রচুর ভালোবাসা থাকে, সুন্দর একটা মন থাকে। আর ভাইডি ভাইডি বলে যেভাবে ডাকে, মুগ্ধ হয়ে যায় আচ্ছা, একেবারে, দাদার এত সুন্দর করে ডাকে। আর তো দাদা করছেন এত দূরে থেকেও, নিরলস চেষ্টা করে যাচ্ছেন কবিতার মাধ্যমেও। আশা করছি কবিতার মাধ্যমে কবিতা জেগে থাকবে, বেঁচে থাকবে কবিতা, কবিতা যেন হারিয়ে না যায়, এটাই আমাদের প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি
কিছুটা অবদান রাখার জন্য। ধন্যবাদ দাদা, দাদা আপনি চেষ্টা করে যাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। কমেন্ট করে আসি। মানবেন্দ্র বিশ্বাস তিনি লিখেছেন আমিও আছি, খুব ভালো লাগছে। সুমিতা লিখেছে কবিতা শুনে মুগ্ধ হলাম, মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। আঙ্কেল তোকে বলেছে। ধন্যবাদ। মনামি ঘোষ বলেছে সুন্দর। আহ সুমিতা আবার লিখেছে, ও আচ্ছা, আমার কবিতার প্রেক্ষিতে লিখেছে আপনি হারিয়ে যাবেন না, তাহলে এত সুন্দর সঞ্চালনা আর উপভোগ করতে পারবো না। খুব ভালো লাগলো কবিতা। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে যাচ্ছি না, চেষ্টা করব। সহ- সহমত, সহমত। সমাজের অসঙ্গতি গুলো যদি না থাকে তাহলে হারিয়ে কোথায় যাব? এগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় যে হারিয়ে যায় সমাজের এত অসঙ্গতি। তারপর আহ দাস বিচিত্র দাস বিচিত্র তিনি লিখেছেন ভালো লাগলো, প্রাণ পাই আপনাদের মধ্যে, অনুষ্ঠানটি দীর্ঘায়ু লাভ করবে। হ্যাঁ অবশ্যই, আপনারা সঙ্গে থাকলে অনুষ্ঠানটি দীর্ঘায়ু লাভ করবে। বন্দনা মজুমদার কাকিমা, আহ, বৃষ্টির মা, তিনি লিখেছেন খুব চমৎকার। হ্যাঁ কাকিমা, আপনি দেখতে থাকুন, খুব ভালো লাগছে, আপনি কমেন্ট করেছেন। বৃষ্টি ঝরা বলেছে যে এটা আগেও শুনেছি, পল্লীর কণ্ঠে ভালো লাগলো। ও বৃষ্টি আবার বলেছে যে আমার মা কমেন্ট করেছে। হ্যাঁ আমি অলরেডি পড়ে ফেলেছি বৃষ্টি, খুবই ভালো লেগেছে যে কাকিমা দেখছে এবং কমেন্টও করেছে। মানবেন্দ্র বিশ্বাস বলছে সুন্দর কবিতা, ধন্যবাদ দাদা। বৃষ্টি বিপ্লব আবারও কমেন্ট করেছে চমৎকার কথা, অস্ত্র দিয়ে নয় কবিতা দিয়েও যুদ্ধ হয়। আমাদের মুক্তিযুদ্ধের সময় জাগরণের গানগুলোর কিন্তু অনেক ভূমিকা ছিল। গান কবিতা খুব ভয়ানক অস্ত্র, যা আমাদের বিবেকের পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ একদমই বৃষ্টি, একদমই। আহ অস্ত্র তো যার হাতে থাকে শুধু সে লড়তে পারে, কিন্তু কবিতা, একজন একটা কবিতা যদি এভাবে লিখে দিতে পারে, সে কবিতা পুরো দেশবাসীর কাছে, পুরো হাজার পৃথিবীর যোদ্ধা কাছে তৈরি পৌঁছে করতে দেবে। পারে, হাজার যোদ্ধা তৈরি করতে পারে। হ্যাঁ হাজার যোদ্ধা, লাখ লাখ যোদ্ধা তৈরি করতে পারে এই কবিতা। এবং গানের কথা, গানও তো কবিতা, গীতি কবিতা বলে, গানের লিরিক গুলোকেও কবিতাই বলে। তো এগুলো আমাদের মুক্তিযুদ্ধে তো প্রাণ পায় মুক্তিযোদ্ধাদের। ক্ষুধা পেটে তারা, খালি পেটে যেভাবে বনে জঙ্গলে থেকে বৃষ্টিতে তারা কাপড় পায়নি, যেভাবে যুদ্ধ করেছে, এগুলো তাদের ব্যাপকভাবে উৎসাহ দিয়েছে। এগুলোই তাদের উৎসাহ দিয়েছে বেঁচে যুদ্ধ করতে, এবং আমরা তার বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ। পিঙ্কু পাল বন্ধু লিখেছে দেখছি। হ্যাঁ বন্ধু দেখতে থাকো। আহ আমরা আছি, আরো কিছু থাকবো, আরো 20-25 মিনিট থাকবো। এবার তাহলে কবিতা না আঙ্কেল? আচ্ছা, একটা কবিতা পড়ি, একটা বিরহের বিরহের কবিতা পড়ি। বৃষ্টি, এসেছো ফিরে। বৃষ্টি তুমি আবারও এসেছো ফিরে, বরাবরের মতো, কিন্তু আজ আর কিছুই আগের মতো। এলোমেলো আজ সব ভাবনাগুলো, এলোমেলো আজ যত ভালো লাগা। আজও সেই তৃতীয় তলায় বসে আছি ঠিকই, কিন্তু বৃষ্টির শুরুতে সেই মাটির মৌ মৌ সৌরভ আজ আর আমার ঘ্রাণেন্দ্রিয়তে যেন পৌঁছাই। আজ আর মনে হয় না তুমুল বৃষ্টিতে কারো হাত ধরে ভিজি। মনে হয় না বৃষ্টির স্যাত রাতটি মুঠোফোনে কথা বলে কাটিয়ে দেই। আজ আর জানলায় বৃষ্টির ফোঁটা গুনতে মন বসে না। মনেও হয় না এ বৃষ্টিতে এক কাপ গরম কফিতে দুজনে চুমুক দেই। আজ আর জানলার পাশের সেই নারকেল গাছটি নেই। নেই পাতায় পাতায় বসে অপার ভালোবাসায় মেতে থাকা সেই কাকগুলি। তাদের ভালোবাসার জলকেলিতে মুক্ত হওয়া হয়নি কতদিন। বৃষ্টি, তুমি বৃষ্টিই আছো, শুধু চারপাশে সবকিছুই পরিবর্তনের ধারায় ভ্রমণ করে চলেছে। আজ সেই দিনগুলি স্মৃতির পাতায় আবদ্ধ, যখন বৃষ্টি মাথায় করে পদ্মা পাড়ে হেঁটে বেরিয়েছি। পদ্মা পাড়ে বসে থেকেছি এক অন্য রকম ভালোবাসায়। আজ যদি পদ্মাও থাকতো পাশে, নিশ্চয়ই আমার আজ মন বসতো না এই বৃষ্টিতে। বৃষ্টির স্নাত ভালোবাসার রাবি ক্যাম্পাস নেই আমার পাশে। ভেসে গেছে সে স্বপ্নগুলো ভালোবাসা নিয়ে কোনো এক বিধৌত বৃষ্টিতে। আজ বৃষ্টিতে স্বপ্ন আঁকতে ভুলে গেছি। পুরোনো বৃষ্টি মাখা সময়ের সাথে নিজেকে আর ঠিক মিলাতে পারি না। আজ বৃষ্টি
অন্য কারো জানলায় স্বপ্ন দেখাতে ব্যস্ত, অন্য কোনো দুহাত নিবিড় ভালোবাসায় ভিজাতে রব। বৃষ্টি, তুমি আবারও এসেছো ফিরে, কিন্তু আজ আর আমার মন ভালো নেই। আপনার আবৃত্তি শুনতেই ভাল লাগতেছে আমার। অসাধারণ অনুভূতি। আহ আপনার মন্তব্যে আসলে খুবই ভালো লাগছে আমার, আমি ধন্য হয়ে যাচ্ছি, কারণ আপনি নিজে আবৃত্তিকার, আপনার আমার আবৃত্তি ভালো লাগছে। ও আচ্ছা, একটা কমেন্ট পড়তে আমি ভুলে গেছি, উপরে চলে গেছিল। বৃষ্টি আমার বন্ধু বলেছে, হ্যাঁ আবৃত্তি হবে তোমাকে দিয়ে, তুমি যদি চাও আমি ফ্রি ফ্রি তোমাকে শিখাবো। ও খুব ভালো ভালো আবৃত্তি করে, বৃষ্টি খুবই ভালো আবৃত্তি করে। ধন্যবাদ বন্ধু, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো অবশ্যই, শিখতে চাই। আঙ্কেল, একজন শিক্ষক যখন একটা ছাত্রকে বলে যে তুমি ভালো ছেলে, নেহা তো অনেক ভালো, না হলে সে বলে না। তো পল্লীদি যখন বলছে তখন নিশ্চয়ই ঠিক আছে, হ্যাঁ সেটাই তো দেখছি, এদিকে আবার দাদা, বৃষ্টি এও বলছে। এভাবে এভাবে কিছু কিছু তো বললে আছেই। খুবই বৃষ্টি লজ্জা পাবো বৃষ্টি এখানে। হ্যাঁ বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আমাদের বিপ্লব হ্যাঁ কাকার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, বললি বললি যে কি বললো। আচ্ছা আচ্ছা। না, আমি বলছি যে এভাবে যদি আমাকে এত হ্যাঁ প্রশংসা বললি। করেন তাহলে সত্যি আমি লজ্জা পাবো, এভাবে বলবেন না। কিন্তু সত্যি না আপনার না, আবৃত্তি আমার খুব ভালো লাগে, সেজন্য না, যেটা সত্যি সেটা সত্যিটা বলতে হবে, সত্যিটা অবশ্যই বলতে হবে। বলে দিই, শুধু আমরা বলছি না, কমেন্টে প্রচুর কমেন্ট এসছে। আসলে আসলে ভালোর কোনো আসলে শেষ নাই, ভালোর কোনো শেষ আসলে নাই। কিন্তু একটা স্টেজ থাকে যেটা মানে যেটা ভালোর হুম, কাতারে পড়ে, একটা স্টেজ থাকে যেটা ভালোর কাতারে পড়ে। আপনি তো ও কাতারে ঢুকে গেছেন, হ্যাঁ এটাই একদম। বলা যাওয়া। ভালোর ভিতরে ঢুকে গেছেন, এটাই- মানে ভালোর ভিতরে আপনার অন্তর্ভুক্ত হ্যাঁ হয়ে গেছে। এখন এটা তো আমরা মানে যদি এটার প্রশংসাটা না করি, আমাদের মনে হবে যে মানে কোথাও ত্রুটি হবে, আমাদের ভুল হবে। আচ্ছা, আসলেই ভালোকে ভালো বলতেই প্রশংসা হবে, আর এটা একদম ঠিক বলে আঙ্কেল, ঠিক ভালো বলে বলতে হবে। যে ভালোর তো আসলে শেষ নাই, তবে ভালোর একটা তো স্টেজ থাকে, আপনি সেই স্টেজে ঢুকে গেছেন। এখন স্টেজে আপনি অবস্থান করছেন, এখন আরো ভালো করতে হবে, কত ভালো করবেন সেটা আপনার চেষ্টা এনে দিবে আর কি। আর আপনাদের আশীর্বাদ। আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের দোয়া থাকবে। আপনি চেষ্টা করুন আরো আরো সুন্দর করা, আরো সুন্দর করা, অনেক ভালো হচ্ছে। আমরা আপনার আঙ্কেল একটা কবিতা তাহলে শুনি। একটা কবিতা পড়বো আমি, কন্যা কবিতাটা যদি সুযোগ পাই একবারে শেষে পড়তে চাই। তুমি আমার এই কবিতা পোস্ট করেছিলাম গ্রুপে, বুবু একটা কবিতা পোস্ট করেছিলাম, হুম, এটা কি পড়ছো? কোনটা কোনটা বুঝতে পারি। বুবু 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 মানে বড় বোনকে ও বউ, হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ, আমরা পড়েছি যেটা পড়েছি ডাকি। পড়েছি পড়েছি পড়েছি, হ্যাঁ অবশ্যই, খুব খুব সুন্দর কবিতা। হ্যাঁ শুনে আসি। বুবু বুবু, দূরে আছি তাই ভাবিস নে ভুলে আছি, জীবনের কোনায় কোনায় জমে আছে তোর অবদান, আমার হাসি অশ্রুর সমীকরণের সমতা কেবল তোর জন্যে, পায়ের নিচেটা যখন শূন্য বোধ হয় তখন আচমকা তোর স্নেহ আর অভিভাবকত্ব যেন আবার শক্ত করে দাঁড়িয়ে রাখে। বুবু, ভাবিস নে চোখের আড়াল বলে মনেরও আড়াল, বিশ্বাস কর, যখন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় তখন কেন জানি তোর সাথে কথা বললেই বুকটা ভীষণ হালকা লাগে, শূন্য মানিব্যাগেও আমি নিশ্চিন্তে পথ চলি, তুই আছিস বলে। যখন অনেকদিন পর বড় কোনো মাছের মোড়ো আমার প্লেটে আসে, তখন ছোটবেলার বিস্মৃতিগুলো ভীষণ মনে পড়ে। কারোর সাথে ঝগড়া হলে এখন আর আমি না খেয়ে থাকলেও কেউ বলে না আমিও খাবো না মা, চোখে অশ্রু, তবু শাসনের ঢঙে কেউ বলে না
খেয়ে নে আয় ভাই। বুবু, বিষণ্ণ জীবনের যখন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলি, তখন কেন জানি তোর মুখটা আমার সব পরিকল্পনা ভেস্তে দেয়। যখন জীবনের ভার বইতে খুব ভারী মনে হয়, সাহসী এক নারীর জীবন সংগ্রাম আমাকে আর একটা বার চেষ্টার প্রেরণা যোগায়। ছোটবেলায় যখন মাঠের শাক, খেসারির ডাল, আলু ভর্তা খেতে খেতে মাছের স্বাদ ভুলেই বসতাম, আমার বুবুটা গায়ের অদূরে ঝিলের অতলে পানিতে ডুবিয়ে মাছ ধরে আনত। আমি থলে হাতে পাড়ে দাঁড়িয়ে জিভে যেন জল এসে যেত। আর কত না দামি মাছ খাই, কিন্তু বিশ্বাস কর, তোর ধরা ছোট্ট পুঁটি মাছটিও এর চেয়ে বেশি সুস্বাদু ছিল। তোর কুড়ি তোর রাতে কুড়িয়ে আনা বড়ই, খেজুরের স্বাদই ছিল আলাদা। কুড়িয়ে পাওয়া পাকে আমার সবটুকু আমায় খাইয়ে শুষ্ক আটিটা তুই চুষতিস চুপ চুপ। তোর আনা সেই চিংড়ি মাছের মুড়ো ভর্তার ঘ্রাণ আজও এধারের মতো ভেসে বেড়ায় আমার চারপাশে। জীবনের প্রতি মুহূর্তে যতটুকু নিয়েছি তার প্রতিদান কখনো দেওয়া সম্ভব না, আর তা করার ধৃষ্টতাও বড় পাপ। বুবু, আজ আমার চারিপাশে অনেক কিছুই আছে, আর ওই সব খাবারের প্রতি আর কোনো আগ্রহ নেই, কালো শার্টেরও কোনো আবদার নেই। শুধু চাই তুই পাশে থাকবি। শুধু ইচ্ছে করে ঘুমানোর আগে আর ঘুম থেকে জেগে তোর মুখটা দেখি, স্বপ্নে নয়, বাস্তবে, ঠিক তুই যেমন দেখতে। অসাধারণ একটা কবিতা। ধন্যবাদ কাকা। একদম, মানে একেবারে হৃদয় স্পর্শ করে যায় আসলে একেবারে। আমি আসলে দুইটা কবিতা পড়েছি। এই কবিতাটা তোর মুখে শুনেছিলাম, তুই সেদিন আমার এখানে ছিলি আঙ্কেল। এই বুবু কবিতাটা তোর মুখে আমি আগে একবার শুনেছি, তোর পাঠ করা ছিলি সেদিন। তো আরেকটা বাবাকে নিয়ে যেটা লেখা, এই দুইটা কবিতা আসলে আমি কি বলবো, বলার নাই, এত এত টাফি। আমাদের সাথে আরো মিমক ধন্যবাদ। মিমক, হ্যাঁ, মিমক যুক্ত হয়েছেন দিদি, ধন্যবাদ। বলছে যে অনেকখানি মিস করে ফেলেছি, সুন্দর কবিতা। হ্যাঁ ধন্যবাদ দিদি, সঙ্গেই থাকুন বাকিটা সময়। আর রামপ্রসাদ রয় লিখেছে চমৎকার, ধন্যবাদ দাদা। আচ্ছা, আহ বলে দিই হ্যাঁ, এবার আমরা। প্রেমের একটা কবিতা করি। আরণ্যক বসুক, প্রেম এলো না। আচ্ছা, আমি আবৃত্তিতে চলে যাই, আমাদের সময় বেশি নাই। হ্যাঁ হ্যাঁ, সময় বেশি। বুকের ভেতর প্রেম এলো না, প্রেমের জন্য দুঃখ এলো। বৃক্ষ দিলে, পত্র দিলে, শাখায় শাখায় পুষ্প দিলে, পুষ্পে পুষ্পে মধুর ছিটে, বোটায় আসল ফল এলো না। ফল এলো না, ফল এলো না, ফলের জন্য দুঃখ এলো। বুকের ভেতর প্রেম এলো না, প্রেমের জন্য দুঃখ এলো। বৃথাই তবে শরীর দিলে, শরীর জুড়ে আত্মা দিলে, বয়সকালের ইন্দ্রজালে দেহের ভিতর বংশবৃদ্ধি। দেহের যত অন্ধি সন্ধি, ঘুরে মরলাম, মাথা কুটলাম, শরীর নিয়ে দুঃখ এলো। বুকের ভেতর প্রেম এলো না, প্রেম এলো না, দুঃখ এলো। প্রেম যে কেমন জানার জন্য দুঃখ এলো। স্বপ্নে যা পাওয়া হলো না, তারই জন্য কষ্ট হলো, প্রেমের জন্য কষ্ট হলো। প্রেম যে কেমন কামড়ে দেখার, ছুঁয়ে দেখার, ছেনে দেখার, বুকে পেশার জন্য বড় কষ্ট হলো। প্রেমের জন্য বুকের মাঝে কষ্ট হয়ে প্রেম কি হলো? বুকের মাঝে প্রেম এলো না, দুঃখ এলো। প্রেম এলো না, দুঃখ এলো। ধন্যবাদ। ধন্যবাদ বললে, অনেক সুন্দর, এত ভালোবাসার ধন্যবাদ কবিতা দিদি। আসলে অনেক সুন্দর আসলে। প্রেম আর দুঃখ, অসাধারণ। প্রেম আর দুঃখ একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায়, থাকবেই। যেখানে প্রেম আছে সেখানে দুঃখ থাকবে। কি হ্যাঁ, কাকা, রবি ঠাকুরের ঠিক একটা বললাম? গান মনে পড়ে যায়। হ্যাঁ, এই কবিতাটা আমি যতবার পড়ি ততবার আমার রবি ঠাকুরের ওই গানটা মনে পড়ে যে, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, তবু সুখ চলে যায়।
একই মায়ের ছলে ধরনের। হ্যাঁ 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 হ্যাঁ, একদম আসলেই সুখ প্রেম মেলে না, সুখই চলে যায়। সত্যি হ্যাঁ, সত্যি। কিন্তু মেলেও, মাঝে মাঝে মেলে, আবার হারিয়েও যায়, এরকম আর কি। তাহলে আঙ্কেল, কবিতা আমরা আঙ্কেলের কাছ থেকে আরেকটা কবিতা শুনবো। কবিতা শুনবো। আমরা এবার কন্যা কবিতাটা শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আজকে আমার আঙ্কেলের মেয়ের জন্মদিন। প্রসঙ্গত আমার সে বোনের মেয়েরা জন্মদিন, বোনের দিন। হ্যাঁ, আমার মেয়ের মেয়েটার জন্মদিন, আমার বোনের 3 বছর জন্মদিন, হলো শুভ আজকে। জন্মদিন। হ্যাঁ হ্যাঁ। সে তো আজকে আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। সকালে জামা পরা দেখে আমাকে বলে, তুমি জামা পরছো কেন, বাইরে যাবা না? তুমি যদি জামা না খুলো তাহলে আমি একা একা বাইরে চলে যাব। 3 বছর, 3 বছর হয়েছে। ভীষণ খুব কেয়ার করে আমার। আচ্ছা, আমরা কিন্তু আহ আমরা কিন্তু বোনকে একটু দেখতে পারি, যেহেতু তার কন্যা, তার ঘুমিয়ে জন্মদিন গেছে এবং তার সম্ভবত, উদ্দেশ্যে। ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। ও, ঘুমিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন দেখবো আমরা। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। আমার এবারে কবিতাটা হচ্ছে কন্যা। এ ধরার শ্রেষ্ঠ উপহার, কন্যা যে নাম তার, শিখেছে কেবল রাখতে বাবা, হৃদয় ছবি পারে না পারে আঁকতে। আঙিনা জুড়ে কেবল তার হুটোপুটি, ডাগর ডাগর মায়ের মোড়া চোখ দুটি, ধুলো মাটি জড়িয়ে গায়ে হেসে এসে কুটি কুটি, বাবার সায়ায় বুকে মিশে হাসে মিটি মিটি। কয়েকটা বছর পেরিয়ে গেল আবার, মেয়েটি আমার হাঁটতে শিখেছে কেবল। এই যে আমি এলাম, মেয়েটি আমার জড়িয়ে ধরলো বুকে। বলে, বাবা তুমি কি কষ্ট করে এসেছো? জি মা। তবে নাইয়ে নাও, আমি ভাবতে দেই বেড়ে। এভাবে কেটে গেল কয়েকটি বছর, মেয়েটি আমার বড় হয়ে গেল। আমার সংসারের ভার সামলে সামলে মায়ের তালে তালে পার করে গেল। কিছুদিন যেতে না যেতেই কন্যাকে আমার দিলাম পরের হাতে তুলে। সেখানে সংসার, স্বামী সন্তান, সবার কষ্টে সে নিজেকে নিল মিলে। বাবাকে আর আসে না দেখতে, দিনটি গেল চলে। একটা সময় চোখের জলেই কেটে যায় তার দিন। মাটির মতো ছিল বলে পুতুলের মতো করে সেখানে নিয়েছে নিজের ঠাঁই করে। বয়স যাচ্ছে বেড়ে, বাবা মা হয়েছে। একদিন হঠাৎ মেয়েটি শুনে নেই আর মা তার, চলে এলে বলে বাবার কাছে এলে। বুকের ভিতর ধড়ফড়িয়ে কান্না কেমন করে, ওরে কে তোরা বলিস, অভিশপ্ত যে কন্যা, তোরা কি চিনিস মন কাকে বলে? তোরা তো চিনিস না রে, সন্তান কাকে বলে, কন্যা কাকে বলে। আমরা পল্লীদির কাছ থেকে আসলে আহ এটা মুখে বলে অনুভূতি বোঝানো যাবে না, মানে আবৃত্তির যে অনুভূতি। আমি চুপ করে শুনছিলাম, আমার চোখে পানি এসে গেছে কবিতা
কবিতাটা শুনে। অসাধারণ একটা কবিতা। খুবই 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 সুন্দর লিখেছিস। আর কবিতা পাঠ করলি, এটাও হৃদয় দিয়ে করেছিস তাকে। সে কন্যার বাবা তো, সে তো খুব ভালোভাবে ফিল করতে পারছিস বিষয়গুলো, এই জন্য তো এগুলো বেরিয়ে অসাধারণ এসছে। অনুভূতি। আমি আমার যখন বিয়ে হয়েছে, আহ, প্রায় 10 বছর পরে আমার মেয়ে হয়েছে, কিন্তু মানে সে 2008 সালের 9 সালের আমার ডায়েরি আছে, ওখানে আমার মেয়ের নাম রাখা ছিল। মানে আমার আমার বোনের অনুভূতি থেকেই জানি যে আসলে কন্যা কি জিনিস। একটা মেয়ে তার বাবা, মা, তার ভাই বোন, স্বামী, শ্বশুর, মানে এগুলাকে যেভাবে লালন করতে পারে, সেটা কোনো ছেলের দ্বারা আসলে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আসলেই সম্ভব, একদম ঠিক বলেছিস। আমার 3 বছরের মেয়ে আমাকে যতটা কেয়ার করে, মানে আমি সন্ধ্যায় বাড়িতে ফিরছি, জামাটা খুলছি, ঘাম দেখে বলে তুমি ঘেমে গেছো, গোসল করে আসো। ভাত খাওয়া শেষ হয়েছে, আমার পাটিটা বিছানো হয়ে গেছে, বালিশ দিতেছে 3 বছর বয়সে। তো এটা কে পারে? এটা কন্যাই পারে, আর কেউ পারে না। আসলে খুবই সুন্দর। আর ঠিকই বলেছিস, কন্যা ছাড়া আসলে কেউ। আর কয়েকটা কমেন্ট এসছে। দিদি বলেছেন যে অনেকখানি মিস করে ফেলেছি, সুন্দর কবিতা। তিনি আরো বলেছেন, পল্লীদি খুব সুন্দর আবৃত্তি, মন ছুঁয়ে গেল। আর বৃষ্টি বৃষ্টি বলেছে যে তোমার কথা, বৃষ্টি মিমুকে বলেছে তোমার উৎপল লেখা ওর ঘরে দেয়া। মানে এই যে আমার পিছনে উৎপল অভি লেখা যে ছবিটা টানানো আছে, এটা মিমুক দিদি উনি জার্মানিতে থাকেন, ওখান থেকে উনি এটা করেছেন, ম্যান্ডেলা আর্ট করে আমাকে একদিন সারপ্রাইজ দিলেন, আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে। পরে ওটা হ্যাঁ, আমরা আমি দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পোস্ট দিয়েছিলাম গ্রুপে, আমার ওয়ালে পোস্ট দিয়েছিলাম। পরে ওটা আমি এখানে টানিয়েছি। ধন্যবাদ মিমুক দিদি, দিদি আপনাকে মুক্তি দিয়ে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমাকে। আমি সযত্নে রেখে দিয়েছি, থাকবে আশা করছি। আর আপনার কাছ থেকে আমি এর অরিজিনাল কপিটা চাই, আপনি দিবেন বলেছেন, নিয়ে আসবেন যখন দেশে আসবো। কন্যা নিয়ে যেহেতু কবিতা হচ্ছিল, আমি এরকমই একটা কবিতা পড়বো। ঠিক কন্যা মানে মেয়ে নারী, তাদের নিয়ে, তাদের, আমার বান্ধবীর সাথে কথা হচ্ছিল একদিন। কথা বলতে বলতে ও বলছিল যে জব করে, ওর চারপাশে ওর ছোটবেলা থেকে, মোটামুটি যখন থেকে বুঝতে শিখেছে ওর লাইফ থেকে, তখন থেকে ওর লাইফে চারিদিকে যে ইয়েগুলা, মেয়েদের প্রতি যে মানুষের দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি, এবং জব সেক্টরেও যে তাদের প্রতি যেভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, এগুলো বলছিল। তো ওর সাথে কথা বলতে বলতে আমি কিছুটা লিখেছিলাম, পরবর্তীতে সেটা আর একটু বাড়ি শেষ করেছি। তো চেষ্টা করেছিলাম যে ওর মনে যে ক্ষোভ, ক্ষোভ ক্ষোভ তো অবশ্যই, ওর যে কষ্ট লাগাগুলো যে কেন এভাবে দেখে আমাদের, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর বান্ধবীর নাম হচ্ছে আর্যমান জ্যোতি। আচ্ছা, আমি সেই কবিতাটি একটু বলছি। আর আমরা বেশি নাই, আমি কবিতাটা শেষ করব, তারপরে আহ কবিতাটির নাম হচ্ছে, কবিতাটির নাম আমি মানুষ। স্মৃতি আজ দেওয়াল ভেঙে বারবার বেরিয়ে আসতে চায়, উন্মুক্ত করতে চায় নিজেকে পুরো, মুক্ত বাতাসে শ্বাস নিতে চায়। তার তো প্রাণ খুলে বাঁচার অধিকার আছে, তারও তো ইচ্ছে জাগে মুক্ত বিহঙ্গ হয়ে দিগন্তহীন আকাশে উড়ে বেড়াতে। সেও তো চাইতে পারে একটি লাল টুকটুকে গোলাপের মতো পাপড়ি মেলে ফুটবে। তার মনেও তো আশা থাকতে পারে এই মহাবিশ্ব হবে তার অবাধ বিচরণ ক্ষেত্র। তার চাওয়াটা একদমই স্বাভাবিক, পৃথিবীর প্রতিটি প্রান্তই হবে তার নিরাপদ আশ্রয়। তবে কেন তাকে বেরিয়ে আসতে দিতে এত বাধা? কেন তাকে পুষে রাখতে হবে এক বুক চাপা কষ্ট? কেন তাকে
মনের ছোট্ট প্রকোষ্ঠে আটকা থাকতে হবে মৃত্যু অবধি? কেন তাকে প্রতি পদে পদে আর চোখা চাহনি সইতে হবে? কেন তার উপর লোলুপ দৃষ্টি ছিন্ন ভিন্ন করবে তাকে প্রতি মুহূর্তে? কেন সমাজের থেকে সে প্রাপ্য সম্মানটুকু পাবে না? কেন তাকে প্রস্ফুটিত হবার আগেই শুকিয়ে পড়ে যেতে হবে? কেন তাকে নিজেকে মেলে ধরার আগেই মাটিতে মিশে যেতে হয়? কেন কেন সে মন খুলে বলতে পারবে না, আমি মানুষ, আমি মানুষ, আমি মেয়ে মানুষ নই, আমি শুধুই মানুষ? ধন্যবাদ কাকা, শেষ হয়ে গেছে। অসাধারণ। আমি মেয়ে মানুষ নই, আমি মানুষ। আমি মানুষ। হ্যাঁ, এটাই আর কি বলতে চেয়েছিলাম, যে কেন মানে আলাদা করে দেখা হয়, আমরা কেন মানুষ হিসেবেই দেখি না সবাইকে? মানুষই তো আমরা, না? আমরা তো মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেছি, তো কেন মানুষ হিসেবে দেখতে পারি না সবাই? কেন আলাদা করে দেখা? এই একটা ক্ষুদ্র চেষ্টা ছিল যে কিছুটা তুলে ধরার, ছোট দেখার মাধ্যমে। অসাধারণ। না, অসাধারণ আমরা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা টাইম ক্রস করে ফেলেছি, 1 ঘন্টা বেশি। তাহলে আমরা কি বলে দেখি, ছোট কোনো কবিতা আছে? তাহলে আপনার কবিতা দিয়ে শেষ করতাম। হ্যাঁ, আমি আনন্দ দাশের একটা ছোট্ট কবিতা করে আমি লাইভটা শেষ করে দিব। আর একটা করি পরে কবিতা পরে আনন্দ দাশের সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও নাকো আর, কি কথা তাহার সাথে, তার সাথে, আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে, সুরঞ্জনা, তোমার হৃদয় আকাশ, মানে আকাশ। ধন্যবাদ। ধন্যবাদ। অসাধারণ। ধন্যবাদ। হ্যাঁ, জীবনানন্দ দিয়ে শেষ হচ্ছে, খুব ভালো আসলে লাগছে। আবৃত্তিতেই কবিতা প্রাণ ফিরে পায়। হ্যাঁ, একদম। পরিধি হ্যাঁ, আসলে জীবনানন্দ দাশের আমি খুব কম করতাম, তার তার কবিতা এত তো লাইভে আমাকে একটা সিনিয়র বলেছিলেন যে তুই একটু আবৃত্তি করিস, আমার খুব প্রিয় একটা কবিতা, তো তখন এই কবিতাটা তোলা। আচ্ছা, হ্যাঁ, তিনি খুশি হবেন আজকে এটা শুনে, যদি তিনি দেখেন, আমাদের সাথে যদি থেকে থাকেন। আচ্ছা, কয়েকটা কমেন্ট এসেছে, আমরা একটু পড়ে আছি। মিমুক 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 দিদি লিখেছেন, আমার বাবা যখন হাসপাতালে ছিল তখন দেখেছি যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই অনেক বেশি ছিল, যারা তাদের বাবা মাকে নিয়ে হাসপাতালে আসছে। হ্যাঁ, এটা হতেই পারে দিদি, আপনি লিখেছেন এটা হয়েছে। আসলে মেয়েদের প্রতি মেয়েদের ভালোবাসাটা বেশি থাকে হয়তো। এরপর সুন্দর উপস্থাপনায় কবি কণ্ঠে কবিতা পাঠ, সাথে পল্লী দিদি চমৎকার আবৃত্তিতে মুখরিত হয়ে উঠছে সময়টা। ধন্যবাদ দিদি। মেমুক মেমুক দিদি লিখেছেন। এরপর মানবেন্দ্র বিশ্বাস লিখেছেন, সুন্দর আলোচনা, খুব ভালো লাগছে। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকার জন্য ব্যস্ততার মাঝেও। পল্লী একটি কবিতা শুনতে চাই। হ্যাঁ, আমরা শুনে ফেললাম একটা কবিতা এইমাত্র। ধন্যবাদ দিদি। সুকান্ত বিশ্বাস, ভালো লাগলো আপনাদের সাথে থেকে। নেক্সট আবার হবে, হ্যাঁ অবশ্যই হবে। আমাদের গ্রুপে এখন, বলে রাখি, আমাদের গ্রুপে এখন প্রতিদিনই লাইভ হচ্ছে, প্রতিদিনই লাইভ থাকছে। এমনকি এমন হচ্ছে যে দিনে 2টা লাইভও থাকছে। আমাদের মিঠুন দাদা, তিনি নিশি জাগরণ অনুষ্ঠানটা শুরু করেছেন। গভীর রাতে অনুষ্ঠানটি হচ্ছে। যারা রাত জাগা পাখি, রাত জাগতে যারা ভালোবাসেন আমার মতো, তারা অবশ্যই অনুষ্ঠানটা দেখতে পারেন। আর দেখতে থাকুন, প্রতিদিনই যেহেতু লাইভ হচ্ছে।
মিমুক মিমুক দিদি আবার লিখেছেন, আমি মিস করে ফেলেছি, আমি জানি না আগে থেকে কেন আমি অনুষ্ঠানটা দেখতে পাচ্ছিলাম না, বাট আমি ট্রাই করছিলাম। খুব সুন্দর আড্ডা হচ্ছে, মনে হচ্ছে আড্ডা ছেড়ে আহ, আজকে কালকে যেতে দিব না। সেটা হলে খুবই ভালো হতো দিদি। আমরাও যেতে আড্ডা চাই দিলে না, খুবই, আমরাও হ্যাঁ যেতে চাই না। আমরাও যেতে চাই না, কিন্তু সময় আমাদের ঠিকই আটকে দেয়, সময় আমাদের বিদায় নিতেই হয়। সময় আমাদেরকে আটকে দেয়। সময় খুবই কি হয়, সময় খুবই বেরহম হয়, আমাদের সঙ্গ দিতে চায় না, সময় খুব দ্রুতই চলে যায়। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাদের বলছিলাম একটু আগে, প্রতিদিন লাইভ হচ্ছে আমাদের গ্রুপে, আপনারা দেখবেন, দেখতে থাকুন। আপনাদের সঙ্গ আমাদের প্রয়োজন। আমরা কবিতাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমাদের কবিতা ফুটিয়ে হোক, যারা নতুন লিখছে তাদের কবিতা চলে আসুক সবার সামনে, আমরা একটা চেষ্টা করছি। আর কি বলবো, আমাদের কবিতা কণ্ঠে, কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠান ছিল আজ, আজকে এটা 11তম পর্ব ছিল। এটা হচ্ছে আহ প্রিয় কবিতারা সাহিত্য পরিষদ খুলনা আয়োজিত। আমাদের 64টি জেলায় আমরা কাজ করছি, ইতিমধ্যে 61টি জেলায় আমরা পৌঁছে গেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই 64টি জেলায় পৌঁছে যাব, এবং এভাবে আমরা প্রতি সপ্তাহে শুক্রবার এই টাইমে আমরা এই সময়ে আমরা আসব জেলা ভিত্তিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে থাকবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তাই সম্ভবত আমরা সিরাজগঞ্জ জেলা সাহিত্য পরিষদ নিয়ে কাজ করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, পল্লীদি এবং রবিউল ইসলাম আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। অনুষ্ঠানটা মুখরিত হয়ে উঠেছে, অনেকেই কমেন্টে সেটা বলেছে, যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর মুকেশকে খুব মিস করলাম, আমার বন্ধু, অনেক চেষ্টা করেছে গান শোনানোর, ভালো হতো মাঝে মাঝে আমরা দুই একটা গান অল্প একটু শুনেছি, কিন্তু আসলে ইন্টারনেট প্রবলেমের কাছে আমাদের কিছুই করার নাই। তো আপনারা কিছু বলুন, তারপর শেষ করি। হ্যাঁ, বলে দিই। হ্যাঁ, আসলে অসাধারণ একটা লাইভ হলো, অনেক আড্ডা হলো, অনেক সুন্দর কবিতা শুনলাম, সুন্দর লেখেন আপনারা। এরকম ভবিষ্যতেও আরো হবে, এবং প্রিয় কবিতার সাথে আছি, সকলে প্রিয় কবিতার সাথে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ। আসলে পল্লীদের সাথেই মত দিয়ে আমাকেও বলতে হয় যে অনেক সুন্দর একটা সময় পার করলাম। আমাদের সাথে যারা সঙ্গ দিয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমরা তোমার বন্ধু মুকেশ দাকে মিস করলাম। মাঝে মধ্যে ওনার কাছ থেকে গান শুনে আসতে পারলে হয়তো আরো একটু ভালো লাগতো। তো সর্বোপরি যে কথা না বললেই নয়, সেটা আহ, আমার সিনিয়র তুল্য কাকা অভি, তোমার সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠানে আমি সংযোগ হতে পেরে আহ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাথে সব থেকে আমার জন্য চমক যেটা ছিল পল্লীদির অসাধারণ আবৃত্তি। আহ, ধন্যবাদ। এমন সুযোগ যেন আবারও আসে যে তার এই লাইভে এভাবে এসেই তার আবৃত্তিগুলো শুনতে পারি। আর কবিতার জয় হোক, প্রিয় কবিতারা এই গ্রুপের সাথে যারা আছে সবাইকে আমি শ্রেণীর মধ্যে আহ, আমার সালাম ও আদব জানাচ্ছি। সবাই দোয়া করবেন যেন কবিতা দিন দিন মানুষের বিবেককে জাগ্রত করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পল্লীদি এবং ধন্যবাদ আঙ্কেল। আহ আমরা তাহলে অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। কবিতা, আসলে কবিতা নিয়ে কি বলবো, ওটা সারাক্ষণ কবিতার মাঝে ডুবে থাকতে ইচ্ছে করে। আর এই শরতের শিউলি সন্ধ্যায়, শিউলির সুবাসে মুখরিত সন্ধ্যায় আপনাদের সত্যি কিছুটা সঙ্গ দিতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এতক্ষণ থাকাটা সার্থক হবে। আপনারা ভালো থাকবেন, যারা এতক্ষণ সঙ্গ দিয়েছেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। শুভরাত্রি। কবিতার জয় হোক।